তো একটা সমস্যা, বুঝছেন? মানে আমি জাস্ট আপলোড করে দিছি, আমার কাছে তার কিছু নাই। আচ্ছা, এনিওয়ে দেখা যাক, ওটা কিছু একটা করা যাবে না, ডোন্ট ওয়ারি। সো লাস্ট ক্লাসে আমরা বেসিক্যালি এই স্লাইডটা দেখছিলাম, দেন এটা বাদ দিয়ে এটা একটু দেখছিলাম। সো আজকে আমরা আগে এই স্লাইডটা একটু দেখি যে এখানে সাইজ অফ পেজ নামে একটা জিনিস আছে। সো এটার কাজটা কি, হ্যাঁ আমরা এটা একটু একটু বোঝার চেষ্টা করি ফার্স্ট অফ অল। সো দেখেন তো এখানে কি কি ইনফরমেশন দেওয়া আছে। স্যার স্ক্রিন শেয়ারিং নাই তো। ওকে ওকে, স্ক্রিন শেয়ার আছে তো। ও না, অফ করছি মনে হয়। এনিওয়ে, ওকে, রেকর্ডিং আছে, ডোন্ট ওয়ারি। সো এখন দেখা যাচ্ছে। ইয়েস স্যার। ওকে, সো লাস্ট ক্লাসে আমরা এই লাস্ট ক্লাসে যদি আমরা জাস্ট একটু দেখে আসি যে আমরা কি পর্যন্ত দেখছিলাম। এই স্লাইডটা দেখছিলাম, দেন এই স্লাইডটা স্কিপ করে এই স্লাইডটা দেখছিলাম, বেসিক্যালি ফ্রি ফ্রেম কিভাবে অ্যালোকেটেড হয়। সো আমরা আজকে আগে এই স্লাইডটা দেখে নিই, দেন আমরা সিকোয়েন্সিয়ালি আমরা যাই যে কোথায় কি আছে। সো ক্যালকুলেটিং ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন। সো আমরা অলরেডি কিন্তু ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন কি এটা আমাদের বেসড অন দা প্রিভিয়াস ডিসকাশন আমরা জানি ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন কি। একটা প্রসেসকে কিছু স্পেস দিয়ে দেওয়া হয়েছে, ধরেন লেটস যে একটা 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 জায়গা হয়তো লেটস আমার 4 MB স্পেস আছে, বাট আমার অ্যাকচুয়ালি প্রসেসটার জন্য হয়তো লেটস আমার 2 MB জায়গা দরকার, ঠিক আছে? সো 4 MB ওকে দিয়ে দেওয়া হয়েছে, এই প্রসেস 2 MB পেজটাকে বেসিক্যালি। তো এখানে ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন কত হইলো এক্সট্রা? 2 MB, রাইট? কারণ এই জায়গাটা হইতেছে 4 MB স্পেস, আমি এই পেজটাকে P0 কে হইতেছে এই 4 MB স্পেসটা দিয়ে দিছি। তার মানে কি আমার এক্সট্রা কিছু স্পেস নষ্ট হবে না 2 MBর মতো। সো এটা এটা কি করতেছে সিপিইউ, মানে মেইনলি আমরা হচ্ছে এই জিনিসটার ট্র্যাকিং রাখতে চাই না যে আমি 4 MB দিয়ে দিছি, বাট ভিতরে তো এই জায়গাটা নষ্ট হচ্ছে, তাই না? সো আমরা হচ্ছে ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশনটাই ক্যালকুলেট করব, এবং আমরা অলরেডি বাই আওয়ার ডিসকাশন, প্রিভিয়াস ডিসকাশন জানি যে ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশনকে আমরা আসলে কোনোভাবে রিজলভ করতে পারি না, ঠিক আছে? এক্সটার্নালটাকে আমরা কম্প্যাকশনের থ্রুতে রিজলভ করতে পারি, বাট ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশনটাকে আমরা পারি না। সো একটা প্রবলেম দেওয়া আছে, প্রবলেমটাতে যদি একটু খেয়াল করেন যে কি কি ইনফরমেশন দেওয়া আছে, একটু একটু পড়েন তো, দেখেন তো কি কি ইনফরমেশন দেওয়া। হোয়াট ইজ দ্য ইনফরমেশন গিভেন হিয়ার? হ্যালো, আচ্ছা আমি পড়ি। সো দেখেন একটা পেজের সাইজ দেওয়া আছে 2448 বাইট, প্রসেসের সাইজ দেওয়া আছে। একটা পেজ মানে একটা প্রসেসের সাইজ দেওয়া আছে কত? 72,766 বাইট, ঠিক আছে? আর একটা পেজের ওই প্রসেসের প্রত্যেকটা পেজের সাইজ দেওয়া আছে কত? 2448 বাইট। তো এখন আমাকে কেউ একজন একটু ক্যালকুলেট করে বলতে পারবেন যে একটা প্রসেসের সাইজ যদি 72,766 বাইট হয়, হ্যাঁ, একটা প্রসেসের সাইজ, টোটাল প্রসেসটার সাইজ হচ্ছে, প্রো সাইজ লিখলাম আমি, এটা যদি হয় এটা, এবং আমাকে যদি পেজ সাইজও দেওয়া থাকে 2048 বাইট, আমাকে একটু ক্যালকুলেট করে বলতে পারবেন যে আমার আসলে কয়টা পেজ লাগবে এই প্রসেসটাকে প্রেজেন্ট করার জন্য? মানে কিভাবে করতে পারি এটা, খুঁজে বের করতে পারি কিভাবে? টেকনিকটা কি হবে, বা মানে কি করলে আমি খুঁজে পাবো? হ্যালো। স্যার প্রসেস সাইজ ডিভাইড বাই পেজ সাইজ করলে। হ্যাঁ, এক্স্যাক্টলি, এটাই শুনতে চাচ্ছিলাম যে সো নাম্বার অফ পেজ যেটা লাগবে বেসিক্যালি আমার হচ্ছে প্রসেস সাইজ ডিভাইডেড বাই একটা সিঙ্গেল পেজের সাইজ, তাই তো? সো আমার প্রসেসের সাইজ আছে এটা, এবং আমার পেজের সাইজ আছে এটা। সো আমি যদি এটাকে একটু ভাগ করি, তাহলে আমার লাগতেছে 35.53, ঠিক আছে? 35.53। সো আমাকে দেখে বলেন তো আসলে 35.53 এই এই নাম্বার, এই সংখ্যার কি পেজ আমি আসলে পাবো? ফ্র্যাকশনাল পেজ কি হয় না স্যার। একটা পেজ? সো তাহলে তার মানে আমাকে কি করতে হবে? আমাকে 36টা পেজ নিতে হবে না? ইয়েস অর নো? ইয়েস স্যার। তার মানে এখানে কিছু স্যার জায়গায় লোয়ার বাউন্ডে রাউন্ড করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লোয়ার বাউন্ডার মানে লোয়ার বাউন্ডে রাউন্ড করবো নাকি আপার বাউন্ডে রাউন্ড করবো? লোয়ার বাউন্ডে রাউন্ড করবো না, ওয়েট, আপার বাউন্ডে রাউন্ড করতেছি। কারণ দেখেন আমি যদি লোয়ার বাউন্ডে রাউন্ড করি সমস্যা কি হবে? আমার আমার পেজ দরকার হচ্ছে 35টার বেশি। তো আমি যদি 35-এ রাউন্ড করি তাহলে কি হবে? মানে আমি কি অ্যানালজিটা ধরাইতে পারতেছি? যিনি বললেন যে লোয়ার বাউন্ডে রাউন্ড করবো কিনা, স্যার ম্যাডাম, ইয়েস স্যার। যদি আমি এটাকে 35-এ রাউন্ড করি তাহলে আমার দরকার 35.53, মানে আমার 35-এর বেশি দরকার। আমি 35-এর কমে রাউন্ড করলে তো তাহলে আমি পুরো এই প্রসেসটাকে আসলে পেজিং করতে পারলাম না,
আমি আমার পেজিং এর কনসেপ্টটা থেকে হারাই গেলাম। সো আমাকে অলওয়েজ আপার বাউন্ডে রাউন্ড করতে হবে। বাট তাই বলে আবার স্যার আপার বাউন্ড ভাইবা আবার এই 35 দেখে আবার 37 38 করে না, জাস্ট নেক্সট ইন্টিজারটাতে আমরা রাউন্ড আপ করব, ঠিক আছে? আমি এখানে লিখে দিই জাস্ট নেক্সট ইন্টিজারটাতে রাউন্ড আপ করে দিব, ঠিক আছে? সো ক্লিয়ার কেন 36 হচ্ছে পেজের কাউন্ট? Yes, sir. আচ্ছা, সো আমাদের বেসিক্যালি এই 36টা পেজের দরকার আছে। আচ্ছা, তাহলে এখন আমাকে একটা জিনিস ওকে, সো এইটুকু পর্যন্ত আমরা বুঝলাম। সো এরপরে আমার পেজ ইনিশিয়ালি হচ্ছে 35টা। সো 35টা পেজ রে আমি প্রত্যেকটা সাইজ যদি 2048 করে হয়, তাহলে 35 ইন্টু 2048 কত হবে? আমি যদি একটু ক্যালকুলেট করি, আমার সামনে ক্যালকুলেটর আছে। সো 71,680, ঠিক আছে? কত হলো? এটা কি বুঝছি? এটা কি ক্যালকুলেট করছি? আমার টোটাল আমার অ্যাকচুয়ালি পেজ আমার এক মানে এখানে কয়টা পেজের দরকার ছিল ফ্র্যাকশন রাউন্ড মানে ইন্টিজার ভ্যালুতে? হ্যালো, Sir, questionটা আবার বলা যাবে স্যার কি মানে আমি বলছেন? আমার আপাতত পেজ 35টাতে কত 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 বাইট হয়? একটা পেজের সাইজ হচ্ছে 2048 বাইট। আর নরমালি আমার পেজ এখানে কয়টা লাগতেছিল? 35টা ইনিশিয়ালি লাগতেছিল না? পয়েন্ট আগে বুঝি, Yes, মোটিভেশনটা বুঝি। 35টা থেকে 36টা পেজ আমি করছি, সেটা আমি করছি। দ্যাট ডু আই আন্ডারস্ট্যান্ড পারপাসটা কি ছিল, মোটিভেশনটা কি ছিল? যাতে ওই ফ্র্যাকশনটাকে আমরা কিছু জায়গা দিতে পারি। কিন্তু এই ফ্র্যাকশন আসলে কতটুকু জায়গা দিছি সেই জিনিসটা কি আমাদের বোঝা জরুরি কিনা? ইয়েস অর নো? yes, sir. আচ্ছা, তাহলে আমরা দেখি একটু। তাহলে আমার প্রসেসর সাইজ হচ্ছে 72,766, আর আমার 35টা পেজ পিওর লাগতো, বাট আমি আরেকটা বাড়াই নিছি। বাট স্টিল 35টা পেজের যদি আমি সাইজ এখানে বাদ দিই, 71,680, এটা যদি বাদ দিই তাহলে আমি কত পাবো? 1,086 বাইট পাবো না? ইয়েস অর নো? এখানে বাদ দিছি, বিয়োগ করছি। এই 1,086 বাইটটা কি আমাকে কেউ বলতে পারবেন? এই 1,086 বাইটটা কি? এই ভ্যালুটা হোয়াট ইট রিপ্রেজেন্ট? এই 1,086 বাইটটা যে ক্যালকুলেট করে বের করলাম, এটা কি রিপ্রেজেন্ট করে? একটু ট্রাই স্যার করেন। স্যার এক্সট্রা মানে যদি 35 এক্সট্রা ঘর বাউন্ড নিতাম তাহলে এটা মানে এক্সট্রা এই যে হয়ে যেত। এই যে দেখেন, এই যে এখানে যে পয়েন্টের পরে ফ্র্যাকশনের পরে একটা ভ্যালু আসছে না, 53 বা সামথিং? তার মানে কি একটা এক্সট্রা ইয়ে লাগতেছে না আমার? মানে এক্সট্রা কিছু অ্যামাউন্ট আমার দরকার পড়তেছে না, ঠিক আছে? ওই জিনিসটাকে রিপ্রেজেন্ট করে। সো আমি যদি এটাকে একটু ক্যালকুলেশনটা কমপ্লিট করি, তাহলে আপনাদের কাছে একটা পিকচার তৈরি হবে, দেন আমি ম্যাথটাকে আপনাদের সামনে আরেকবার সামারাইজ করব। সো আমি পাইলাম 1,086, ঠিক আছে? এখন আমাকে একটু বলেন তো যে আমার একটা পেজের সাইজ কত? দেওয়াই তো আছে স্যার, 2048 2048। তো 2048 থেকে যদি আমি 1,086 কে বাদ দিই, তাহলে আমি কত পাবো? 962। তো একটা এখন এখন এই জিনিসটা থেকে আমরা আসলে কি বুঝতেছি? এটা হইতেছে আমাদের ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশনের সাইজ, ঠিক আছে? দিস ইজ আওয়ার ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন, ঠিক আছে? ক্যালকুলেশনটা কিভাবে করছি? প্রথমে ফ্লোটা আগে বুঝি। প্রথমে আমরা দেখছি যে সিম্পল ভাবে বুঝি, এই ম্যাথটার কয়েকটা আন্ডারস্ট্যান্ডিং পয়েন্ট আছে, সে পয়েন্টগুলো ওয়ান বাই ওয়ান বুঝি। প্রথমে আমরা কি পাইছি? প্রসেসের সাইজ পাইছি 72,766, এবং একটা পেজের সাইজ পাইছি 2,048। তো 72,766 কে যদি 2,048 দিয়ে ভাগ করি, তাহলে আমরা পাই 35.53। তো আমরা তো বুঝতেছি যে ফ্র্যাকশনাল সাইজে তো পেজ হয় না, মানে পেজের সংখ্যা তো কখনো ফ্র্যাকশনাল হইতে পারে না, এটা সবসময় একটা ইন্টিজার ভ্যালু হবে। সো 35.53 তো আমার নাম্বার অফ পেজ হইতে পারে না। এটা কি? এটা হইতেছে আমার নাম্বার অফ পেজেস, ঠিক আছে? 35.53। কিন্তু আমরা কিন্তু ফ্র্যাকশনাল কোনো কিছু নিয়ে কাজ করতে পারবো না, নাম্বার অফ পেজেস কখনোই ফ্র্যাকশনাল হবে না, বারবার বলে দিচ্ছি। সো আমাকে নিতে হবে কত? পেজ সংখ্যা 36টা, 36টা পেজ নিতে হবে। এইটুকু পর্যন্ত কি ক্লিয়ার? এই চেক পয়েন্ট পর্যন্ত কি মোটিভেশনটুকু ক্লিয়ার? ইয়েস অর নো বলেন। হ্যালো, Yes, sir. আচ্ছা। এখন তাহলে আমার
বুঝতেছি যে একটা ফ্র্যাগমেন্টেশনের ঘটনা ঘটছে, যেহেতু 36টা নিছি কিছু জায়গা নষ্ট হবে। সো একদম পিওরলি ইউজ হইতেছে কয়টা পেজ আমাকে বলতে পারবেন? পিওরলি ইউজ হবে এই জায়গার ভিতরে, একদম পিওরলি, কোনো ওয়েস্টেজ হবে না, পিওরলি ইউজড, নো ওয়েস্টেজ, নো ওয়েস্টেজ। 35. 35টাতে, এই 35 নাম 35টা পেজের কোনো ওয়েস্টেজ নেই, স্পেসের কোনো নষ্টই হবে না। হবে কোনটাতে? 36তমটাতে একটু স্পেস নষ্ট হবে। সো আমি ফিগার আউট করলাম যে 35টা পেজ ইন্টু 2048, কারণ প্রত্যেকটা পেজের সাইজ হচ্ছে 2048, যদি গুণ করি তাহলে আমি কত পাচ্ছি? 71,680, এটুকু তো পাচ্ছি। পাওয়ার পরে দেন আমি দেখলাম যে এইটুকু হইতেছে 71,680, আর আমার প্রসেসের সাইজ কত? প্রসেসের সাইজ হচ্ছে 72,766, আর আমার এই 35টা পেজের সাইজ, 35টা পেজ মিলায় টোটাল কত স্পেস অকুপাই করছে? 71,680। তো এই 72,766 থেকে যদি 71,680 কে বাদ দেই, তার মানে আমার টোটাল কতটুকু মানে বাড়তি প্রসেসের অংশ বাকি আছে সেটা কি আমি খুঁজে পাই? মানে প্রসেসের এখনো কতটুকু অংশ আরেকটা পেজে নিতে হবে, এই ইনফরমেশনটা কি আমি খুঁজে পাইছি? 1086 ইনফরমেশনটা কি ডিপিক্ট করে আমাকে একটু বলবেন? হ্যালো? স্যার এক্সট্রা বাইটটা যেটা লেফট ওভার। এই এই পার্টিকুলার পোর্শন এখনো আমি যদি লিখি ইয়েট টু অ্যালোকেট, টু অ্যালোকেট টু অ্যালোকেট, মানে এই 1086 বাইট তো একটা প্রসেসেরই একটা অংশ, এটাকে কি আমি বাদ দিয়ে দিতে পারবো? এটা কিন্তু আমি বাদ দিতে পারবো না। তার মানে এখন যদি এই পার্টিকুলার 1086 বাইটকে যদি একটা পেজ দিতে চাই, তার মানে লাস্ট যে 36তম যে পেজটা তার জন্য নিছিলাম, তাহলে আমি জানি যে আমার একটা পেজের জন্য কস্টিং হচ্ছে 2048, আর আমার ওই যে অল্প একটু প্রসেসের যে অংশটুকু বাকি ছিল সেটা হইতেছে 1086, ওটাকে যদি একটা পেজের মধ্যে দিই তাহলে আমার ওয়েস্টেজ কত হইতেছে এটা খুঁজে পাইতেছি? ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন 962 বাইট, এটা খুঁজে পাইতেছি? ইয়েস অর নো? বুঝা গেছে? ইয়েস স্যার। কেউ যদি না বুঝেন একটু কোশ্চেন করেন যে স্যার আমি এটা বুঝি নাই, ক্যালকুলেশনটা আরেকবার বলেন বা কিছু, ঠিক আছে? আচ্ছা, সো এখানে এইটার ক্যালকুলেশনের পরে এই ভ্যালুটাই আসছে 962, আমরা এটাই দেখলাম। সো এখানে আরো কিছু পয়েন্টস আছে, আমি সেগুলো নিয়ে একটু জাস্ট ওভারভিউ দেওয়ার চেষ্টা করি। সো প্রথম পয়েন্টটা কি আছে যে ওয়ার্স্ট কেস ফ্র্যাগমেন্টেশন 1 ফ্রেম ইকুয়ালস টু 1 বাইট। এই কথাটার মানে কি? ধরেন আপনার যদি এমন একটা ভাবে ফেসে যান যে আপনার 1 বাইট, হ্যাঁ, 1 বাইটের একটা প্রসেসর, ধরেন 1 বাইটকে আপনার হইতেছে মানে পেজে জায়গা দিতে হবে। কিভাবে বুঝাই জিনিসটা? ধরেন একটা সিনারিও দিয়ে বুঝাই আপনাদেরকে। ধরেন একটা প্রসেসের পেজ, এটা হ্যাঁ 4টা পেজে ভাগ করছি, ঠিক আছে? এখন ধরেন এইটার ধরেন এটা 2M, এটা হইতেছে ধরেন 20 বাইট, হ্যাঁ, এটা 20 বাইট, এখানে 20 বাইট, এরপরে ধরেন এখানে ধরেন 20 বাইট আছে, দেন এখানেও ধরেন 20 বাইট আছে, বা কিছু কিছু একটা আছে, ঠিক আছে? এখন আমি যখন এটাকে র্যামে স্পেস দিতে গেছি, র্যামে স্পেস দিতে যায় ধরেন কোন একটা কারণে এটা আমার পেজ 0, এটা আমার পেজ 1, এটা আমার পেজ 2, এটা আমার পেজ 3, ঠিক আছে? এখন কোন একটা কারণে এরকম হয়ে গেছে যে ধরেন এই প্রত্যেকটা প্রসেসকে জায়গা দেওয়ার সময় এরকম একটা জায়গা হয়েছে, এরকম একটা সিচুয়েশন হয়েছে যে আমার অ্যাকচুয়ালি একটা ছোট স্পেস, 1 বাইটের একটা ছোট স্পেস এখানে মানে জাস্ট দরকার আমার ফ্রেমে প্লট করার জন্য, জাস্ট 1 বাইটের একটা স্পেস দরকার, কিন্তু আমি ওকে পুরা জায়গাটাই দিয়ে দিছি, মানে পুরো একটা ফ্রেম দিয়ে দিছি জাস্ট বিকজ অফ 1 বাইট, মানে 1 বাইটের ফিজিক্যাল অ্যাড্রেস, মানে এই পুরা জায়গাটাই জাস্ট এই 1 বাইটের জন্য আমি ওকে দিয়ে দিছি। এটা কি আমার একটা বিশাল বড় ওয়েস্টেজ হইলো না? ইয়েস অর নো? ধরেন এখানে যদি আমার 20টা লজিক্যাল অ্যাড্রেস হয়, কথার কথা, হ্যাঁ, এই একটা ফ্রেমে যদি আমার 20টা লজিক্যাল অ্যাড্রেস হয়, জাস্ট ফর এক্সাম্পল বলতেছি, আমি যদি জাস্ট এই একটা প্রথম 0তমটাকে ইউজ করি, 0তম অ্যাড্রেসটাকে ইউজ করি মেমোরি ফিজিক্যাল ইয়েতে, যদি এই একটাই ইয়েকে ইউজ করে বাকি পুরা 19টাই যদি নষ্ট করি, এটা কি আমার খুব বাজে টাইপের ওয়েস্টেজ হইলো না? ইয়েস অর নো? আমি কি পয়েন্টটা বুঝাইতে পারছি? ইয়েস আরেকবার স্যার। বলবো? আচ্ছা,
আরেকবার জাস্ট রিপিট করতেছি, ধরেন এই জায়গাটা ইরেজারটা কাজ করে, ও মাই গড এটা কি হলো, ওকে ধরেন আমি এই জায়গাটা একটু মুছে দিলাম, ঠিক আছে। সো ধরেন আমার এই জায়গাটার ভিতরে ধরেন 20টা অ্যাড্রেস দেওয়া আছে, ঠিক আছে, 20টা অ্যাড্রেস দেওয়া আছে। এখন এই 20টা অ্যাড্রেসের ভিতরে আমার পেজিং এ এমন একটা সিচুয়েশন হয়েছে যে এই 20টা অ্যাড্রেসে শুধু প্রথম অ্যাড্রেস মানে 0তম অ্যাড্রেসটাকে ইউজ করছি, আর বাকি পুরো ফ্রেমটা কি হয়েছে, ইউজ হয়েছে, আনইউজড অবস্থায় আছে। তার মানে কি পুরো একটা ফ্রেম আমার নষ্ট হচ্ছে না? বুঝাইতে পারছি? দেখেন এখানে স্লাইডে এই কথাটাই বলছে যে আমার একটা জুম করলে এরকম সরে যাচ্ছে। আচ্ছা, সো স্লাইডে এই জিনিসটাই বলছে যে ওয়ার্স্ট কেস ফ্র্যাগমেন্টেশন ওয়ান ফ্রেম ওয়ান বাইট, মানে জাস্ট একটা বাইটের জন্য পুরো একটা ফ্রেম নষ্ট হইতেছে, আর এভারেজ কেসে হাফ অফ দ্য ফ্রেম নষ্ট হয়, যেটা এই যে ধরেন আমাদের এই সিনারিওটার ক্ষেত্রে হয়েছে যে আমার 36টা পেজ লাগছে বা 35টার যেহেতু একটু বেশি ছিল, তার মানে এই জায়গাটাতেই যেমন দেখেন যে আমার হইতেছে আমার হইতেছে খুব বেশি নষ্ট হয়েছে, ঠিক আছে, 962 বাইট নষ্ট হয়েছে, কিন্তু এটা কিন্তু কম্পারেটিভলি 2048 বাইটের অনেক ছোট একটা তুলনায় একটা ছোট নাম্বার। সো আমার অ্যাকচুয়ালি অন এন এভারেজ কেসে হাফ ফ্রেম সাইজ নরমালি ফ্র্যাগমেন্টেশনের কারণে নষ্ট হয়। সো একটা সলিউশন বলছি কি, সো স্মল ফ্রেম সাইজ ডিজায়ারেবল। সো আমি যখন বুঝলাম যে আচ্ছা আমার তো অনেক স্পেস নষ্ট হয়, আমি তাহলে কি করতে পারি, আমি কি স্মল সাইজের ইয়ে বানাবো কিনা, স্মল ফ্রেম বানাবো কিনা। স্মল ফ্রেম মানে কি, ইজ ইকুয়ালস টু স্মল পেজ হবে না? স্মল ফ্রেম সাইজ ইজ ইকুয়ালস টু ইকুইভ্যালেন্ট টু স্মল পেজ সাইজ না? সো এইটা করলে সমস্যাটা কি, যে স্যার আপনি বলতে পারেন যে স্যার আপনি তো ছোট ছোট পেজ বানাতে পারেন, তো তখন দেখেন তো একটা প্রসেসের জন্য পেজ টেবিলের এন্ট্রি কি অনেক বেশি হবে না? ইয়েস অর নো? যদি আমি একটা পার্টিকুলার প্রসেসকে ধরেন একটা প্রসেসকে 5 ভাগে ভাগ করা যায়, হ্যাঁ, কিন্তু ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন একটা প্রসেসকে একটা P1 প্রসেসকে ধরেন 5টা পেজে ভাগ করা যায়, ফর এক্সাম্পল একটা প্রসেস P1 কে। এখন আমি মাথায় নিলাম যে না আমার তো ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন হ্যান্ডেল করতে হবে, সো আমি ছোট 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 করে পেজ সাইজ বানাবো যাতে করে ফ্রেম ওই ছোট পেজ সাইজের ইকুইভ্যালেন্ট ছোট ফ্রেম সাইজে ম্যাপ করতে পারি যাতে ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন না হয়। সো আপনি কি করলেন, আপনি এইখানে পেজ পেজ নাম্বার অফ পেজেস ছিল 5টা, আপনি এখানে করে ফেলছেন 50টা নাম্বার অফ পেজেস, ঠিক আছে, নাম্বার অফ পেজেস আপনি করে ফেলছেন 50টা। এখন কি হবে, এখন যেটা হবে যে সিপিইউর উপরে প্রেসার বাড়বে, সিপিইউ কে একটা প্রসেস কমপ্লিটলি রিড করতে গেলে অনেকগুলা টেবিলের রেকর্ড ঘাটতে হবে জাস্ট একটা সিঙ্গেল প্রসেসকে রিড করার জন্য। সো এটাও আসলে খুব একটা ভালো সলিউশন আমাদের জন্য না, যে আমরা স্মল ফ্রেম সাইজ বা স্মল পেজ সাইজের জিনিসটা চিন্তা করব। সো এটা আমাদের জন্য ফিজেবল না। এরপরে আরেকটা কি বলছে, সো এই পয়েন্টটা বুঝলাম, বাট ইচ পেজ টেবিল এন্ট্রি টেক্স মেমোরি টু ট্র্যাক, এই যেটা আমি বেসিক্যালি বললাম যে একটা পেজ টেবিলের মধ্যে প্রত্যেকটা এন্ট্রি কিন্তু সিপিইউ কে ট্র্যাক করতে হয়, ঠিক আছে। সো অনেক বেশি যদি ট্র্যাক করতে হয় তাহলে আমার কি হবে, টাইম কাউন্ট অনেক বেড়ে যাবে বা সিপিইউর ওভারহেড অনেক বেড়ে যাবে। সো এখানে একটা সোলারিস নামে একটা ইয়েতে বলছে সোলারিস সাপোর্ট 2 পেজ সাইজেস, যে 8 কেবি এন্ড 4 এমবি, এটা অনেক পুরানো একটা জিনিস, জাস্ট তাদেরকে জাস্ট একটা ইনফরমেশন দেওয়া হয়েছে বেসিক্যালি। প্রসেস ভিউ এন্ড ফিজিক্যাল মেমোরি নাও ভেরি ডিফারেন্ট। সো আমরা অলরেডি এটা জানি যে প্রসেস ভিউ আর ফিজিক্যাল মেমোরির ভিতরে যে লজিক্যাল অ্যাড্রেস আর ফিজিক্যাল অ্যাড্রেসের যে ম্যাপিং, এটা আমরা অলরেডি লাস্ট ক্লাসেই দেখছি। বাই ইমপ্লিমেন্টেশন প্রসেস ক্যান অনলি অ্যাক্সেস ইটস ওন মেমোরি। সো ইটস ট্রু যে একটা প্রসেসের তার নিজের মেমোরি স্পেসই অ্যাক্সেস করার ক্যাপাসিটি থাকা উচিত। সো ধরেন আমার যদি এইখানে এই 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 যে এইখানে যে P0 P1 আমি যদি বলি, সো এই লাস্টের লাইনটা যেটা বলতেছে যে ধরেন এই P0 হচ্ছে জাস্ট এ মিনিট, ধরেন এই P0 হচ্ছে এই জায়গাটার ভিতর আছে। সো প্রসেস 1 পেজ 0, দেন এখানে হইতেছে প্রসেস 1 এর পেজ 1, দেন ধরলাম আমি এখানে প্রসেস 1 এর পেজ 2, আর লাস্টে এখানে প্রসেস 1 এর পেজ 3। সো বেসিক্যালি একটা প্রসেসের তার নিজের যেই জায়গাটাতে মানে মেইন মেমোরির যেই জায়গাটাতে তার ইয়েগুলো আছে, পেজগুলো আছে, শুধুমাত্র সেই জায়গাগুলোতে সে অ্যাক্সেস করতে পারবে। এর বাইরে অন্য কোনো জায়গায় মেমোরিতে ফাঁকা থাকুক বা মেমোরিতে অন্য কোনো প্রসেসের অন্য কোনো পেজ থাকুক, ধরেন এখানে আরেকটা প্রসেস P2 পেজ 0 আছে, আরেকটা P2 প্রসেসের পেজ 1 আছে, ধরেন P2 নামে একটা প্রসেস, এটা দুইটা পেজ আছে, ঠিক আছে, P2 প্রসেসের দুইটা পেজ, এটা হচ্ছে পেজ নাম্বার 0, পেজ নাম্বার 1। সো ওই না P2 পারবে P1 এর জায়গায় আর কোনো কিছু চেঞ্জ করতে বা ম্যানিপুলেট করতে বা রিড করতে,
না P1 পারবে P2 কোনো কিছু চেঞ্জ করতে, রিড করতে, ম্যানিপুলেট করতে। সো ইচ অফ দ্য প্রসেস তার নিজের বাউন্ডারির ভিতরেই সবসময় কি করবে, ফাংশন করবে। ওকে, সো এই স্লাইডটা যদি আমরা একটু দেখি, এই স্লাইডটা অলরেডি আমরা লাস্ট ক্লাসে কথাবার্তা বলছি। সো এটা কি কারো মনে আছে লাস্ট ক্লাসে আমি মানে জাস্ট একটু শোনার জন্য যে এটা কি ছিল? ডু ইউ গাইস রিমেম্বার হোয়াট হ্যাপেন্ড ইন দিস স্লাইড? এনিওয়ান? আচ্ছা, সো বেসিক্যালি আমাকে একটা ফ্রি ফ্রেমের লিস্ট দেওয়া আছে, ঠিক আছে? আমাকে একটা ফ্রি ফ্রেমের লিস্ট দেওয়া আছে, হোয়াট আই এম সাপোজ টু ডু উইথ দিস থিং। সো দেখেন আমাকে বলে দেওয়া আছে এই 14, 13, এরপরে 18, এরপরে 20, এরপর 15। সো এই জায়গাগুলো বেসিক্যালি হতেছে ফ্রি, মানে একটা মেমোরিতে এই জায়গাগুলো ফ্রি। আমি চাইলে কি করতে পারি, একটা প্রসেসের যে পেজগুলো আছে এই ফ্রি ফ্রেমে অ্যালোকেট করতে পারি, আর বাকি যে জায়গাগুলো আছে এগুলো সব অকুপাইড, ঠিক আছে? এগুলো সব অকুপাইড। সো আমি কি করতেছি দেখেন, P0 কে হইতেছে আমি ফ্রেম 14 তে পাঠাইছি। এখানে যে পেজ টেবিলটা যদি দেখি, তাহলে আমি কি করতেছি, প্রসেস 0 কে সরি পেজ 0 কে আমি কি করতেছি 14 নাম্বার ফ্রেমে পাস করতেছি। পেজ 1 কে হইতেছে 13 নাম্বার ফ্রেমে আমি পাস করতেছি। দেন পেজ 2 যেটা, এই যে এই পেজ 2 যেটা, সেটাকে আমি 18 নাম্বার ফ্রেমে পাস করতেছি। আর পেজ 3 যেটা, সেটাকে আমি 20 নাম্বার ফ্রেমে পাস করতেছি। সো এখন আমার ফাঁকা থাকলো কত, 15। সো ফ্রি ফ্রেম লিস্টে হচ্ছে শুধু 15 থাকলো, আর দেখেন বাকি সবগুলা হতেছে অকুপাইড হয়ে গেছে। সো এই জিনিসটাই বেসিক্যালি বুঝানো হয়েছে। সো আমি এখানে মনে একটু ভুল করে কাটছি। সো এখানে দেখেন 15 বাদে বাকি সবগুলাই অকুপাইড হয়ে গেছে। সো 15 ফ্রি আছে, এই যে দেখেন 15 নাম্বারটাতে যদি যাই এখানে কিছু নাই। সো ফ্রি ফ্রেম লিস্টটা কেন লাগে, বেসিক্যালি নেক্সট যদি কোনো একটা প্রসেস আসে, ধরেন এখানে আরেকটা প্রসেস আসলো, ঠিক আছে? তার ধরেন পেজই আছে একটা, ঠিক আছে? একটা প্রসেস আসলো, তার পেজই আছে একটা, পেজ 0। তাহলে আমি এখন ফ্রি ফ্রেম লিস্টটা চেক করে কি করব, জাস্ট এই জায়গাটার ভিতরে ওই প্রসেসের পেজ 0 কে আমি স্পেস অ্যালোকেট করে দিতে পারবো, ঠিক আছে? তাহলে আমার আর ফ্রি ফ্রেমে কোনো স্পেসই থাকবে না। সো এটাই বেসিক্যালি ফ্রি ফ্রেমের কনসেপ্ট ছিল। সো ইমপ্লিমেন্টেশন অফ পেজ টেবিল। সো আমরা পেজ টেবিল নিয়ে অনেক কথাবার্তা বলছি, কিন্তু আমরা জানি যে পেজ গুলোকে আমরা লেটস সে আমার যে পেজ আছে, হ্যাঁ, আমার যে পেজ গুলো আছে, পেজ গুলোকে আমরা মেইন মেমোরিতে রাখতেছি। কিন্তু আমরা কখনো কি এখন পর্যন্ত কি এমন কোনো কথা বলছি যে আসলে পেজ টেবিলটা কোথায় থাকে? ডু ইউ গাইস রিমেম্বার? আমরা কি পেজ টেবিলকে অনেকে পিএমটিও ডাকে, হ্যাঁ, পেজ টেবিলকে, হ্যাঁ, এটা এটা ইয়েতে ইউজ হয়। সো আমরা কি পেজ টেবিলকে কি কোথায় রাখবো, এটা নিয়ে কি আপনাদের কারো কোনো আইডিয়া আছে বা কোনো গেস যে স্যার পেজ টেবিলটা এখানে থাকবে? এনি আইডিয়া, এনিথিং? হ্যালো, কারো কোনো আইডিয়া নাই পেজ টেবিলটা কই থাকতে পারে? মানে পেজ গুলো না হয় মেমোরিতে থাকে, বাট হোয়াট অ্যাবাউট দ্য পেজ টেবিল? মেইন মেমোরিতে থাকবে। মেইন মেমোরিতেই থাকবে। কেন মেইন মেমোরিতে থাকবে? ওয়াই? মেমোরি যদি না থাকে তাহলে তো জানবে না, মানে ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারবো না যদি আমার সেকেন্ডারি মেমোরিতে থাকে। এক্স্যাক্টলি, ফাস্টার অ্যাক্সেসের জন্য হতো। এক্স্যাক্টলি। সো মেইন কথা হচ্ছে আমার পেজগুলা যদি স্যার মেইন মেমোরিতে থাকে, একটা প্রসেসকে যখন ভেঙে ভেঙে মাল্টিপল পেজ বানাচ্ছি, সেই পেজগুলা যদি আমার মেইন মেমোরিতে থাকে, তাহলে ওই পেজগুলাকে ট্র্যাক করার জন্য যে পেজ টেবিলটা, সেটাকে আমার কি করতে হবে, আমার মেইন মেমোরিতেই একটা ব্লকে রেখে দিতে হবে। এই ব্লকটাকে ধরেন আমি বললাম পেজ টেবিল, ঠিক আছে, ফর আ পার্টিকুলার প্রসেস। সো প্রত্যেকটা প্রসেসের জন্য যে পেজ টেবিল গুলো থাকে সেগুলোকে আমরা কোথায় রাখি? সেগুলোকে আমরা অবশ্যই মেইন মেমোরিতেই রাখবো। এখন এই যে প্রসেসের যে পেজ টেবিল, এই পেজ টেবিলটাকে ট্র্যাক করার জন্য দুইটা রেজিস্টারের সাহায্য আমরা নিই। একটার নাম হচ্ছে পেজ টেবিল বেস রেজিস্টার, আর একটা হচ্ছে পেজ টেবিল লেংথ রেজিস্টার। আমাকে একটু দেখে বলেন তো যে এই ইনফরমেশনটা দেখে আপনাদের কাছে আসলে কি মনে হয়, যে হোয়াট ইজ দ্য মিনিং অফ ইট? মানে একটু ট্রাই করে দেখেন তো যে পেজ টেবিল বেস রেজিস্টার আর পেজ টেবিল লেংথ রেজিস্টার আসলে কি হবে। সো ধরেন লেটস সে এই পেজ টেবিলটার স্টার্টিং নাম্বার হচ্ছে মেমোরিতে 20, আর এটার এন্ডিং হচ্ছে 24, ঠিক আছে? এখন আমাকে দেখে বলেন তো পেজ টেবিল মানে বেস রেজিস্টারটা দিয়ে কি করবে বলেন তো? পয়েন্টস টু দা পেজ টেবিল। তার মানে পেজ টেবিলটা কোথায় স্টার্ট হচ্ছে, হ্যাঁ, পেজ টেবিলটা স্টার্টিং পয়েন্ট কোনটা, এই জায়গাটাকে পয়েন্ট করার জন্য যেটা ইউজ করা হয় পেজ টেবিল বেস রেজিস্টার, ঠিক আছে, বেস রেজিস্টার। আরেকটা রেজিস্টার কি আছে আমরা যদি দেখি, পেজ টেবিল লেংথ রেজিস্টার, মানে ইন্ডিকেট দ্য সাইজ অফ দ্য পেজ টেবিল। তাহলে আমাকে দেখে বলেন তো এই পেজ টেবিলের সাইজ কত?
20 to 24 So 4. এক্স্যাক্টলি। তার মানে আমি অবশ্যই আমার পেজ টেবিল লেংথ রেজিস্টারের মধ্যে একটা পেজের পার্টিকুলার লেংথ কি করব, স্টোর করে রাখবো। পেজ টেবিল টেবিলটা লিখে নেই, পেজ টেবিল লেংথ রেজিস্টারের মধ্যে ইয়ে করে রাখবো। তার মানে আপনাদের কি মনে পড়ে ওই যে বেস প্লাস অফসেটের একটা কাহিনী আমরা দেখছিলাম প্রথম দিকে? এইখানে আমি যদি একটু ট্র্যাক ব্যাক করি, দেখেন তো, এই যে এখানে বেস প্লাস লিমিটের একটা জিনিস দেখছিলাম, মনে পড়ে? ইয়েস অর নো? জিনিসটা কিছুটা ওরকমই না? জিনিসটা কিছুটা ওই রকমই, ঠিক আছে। বাট এই ক্ষেত্রে আমরা রেজিস্টারের হেল্প নিচ্ছি, ঠিক আছে। তো এই দুইটা রেজিস্টারের কাজ কি? একটার কাজ হচ্ছে পেজ টেবিলের স্টার্টিং পয়েন্ট কোনটা সেটা বোঝানো, আর লেংথ রেজিস্টারের কাজ কি? পেজ টেবিলের লেংথ কতটুকু সেটা ইন্ডিকেট করা। তাইলে আমি যদি স্টার্টিং পয়েন্ট জানি, এসপি স্টার্টিং পয়েন্ট জানি, আর আমি যদি জানি এটা কোথায় শেষ, মানে এটা লেংথ কতটুকু, তার মানে কিন্তু আমার জন্য খুব ইজি একটা পেজ টেবিলকে ট্র্যাক করা। কিন্তু এইটুকু পর্যন্ত কিন্তু আমরা সবকিছুই বুঝছি যে স্যার এখানে এইটা হচ্ছে ওটা হচ্ছে। বাট এখন আমাকে একটা সিম্পল কোশ্চেনের অ্যান্সার দেন। ধরেন আমি চাই যে আমি না বলি, ধরেন সিপিইউ চায় যে সে একটা প্রসেসকে রিড করবে, একটা প্রসেসের একটা পেজকে রিড করবে। অবজেক্টিভটা বুঝেন, সিপিইউ ওয়ান্টস যে একটা প্রসেসের একটা পার্টিকুলার পেজ, লেটস সে ধরেন এই যে P0, এই P0টাকে রিড করবে, ঠিক আছে। আমি এখানে একটা পেজ টেবিল এঁকে দিলাম, ধরেন আমি 0 1 ফ্রেম নাম্বার গুলো মার্ক করে দিলাম, ঠিক আছে। সো ধরেন এখানে মেইন মেমোরিতে একটা প্রসেসের পেজ 0, পেজ 1, পেজ 2, পেজ 3 এগুলো আছে, ঠিক আছে। সো ধরেন আমার P0, P1, P2 এটুকুই লিখলাম, আরেকটা লিখে দিই। আচ্ছা, লিখে দিলেই ভালো হয়, নাহলে বলবে স্যার এই P3 তো আপনি লিখেন নাই, এটা কই থাকবে। এনিওয়ে, সো ডোন্ট ডু দিস। সো আমি হচ্ছে, এটা হচ্ছে আমরা অলরেডি জানি পেজ নং, আর এটা হচ্ছে ফ্রেম নং, ঠিক আছে। এখানে ফ্রেম নং। সো 1 2 3 4, ঠিক আছে। সো সিপিইউ, ধরেন সিপিইউর অবজেক্টিভ হচ্ছে সে হচ্ছে এই পেজ 0টাকে রিড করবে। তো পেজ 0টাকে রিড করতে গেলে তাকে সবার প্রথমে কি করতে হবে আমাকে একটু বলতে পারবেন কেউ? একটা পেজ 0কে পাইতে চায় সিপিইউ, এই পেজ 0টাকে পাইতে চায়। এই পেজ 0টাকে পাইতে হইলে তার কি করতে হবে? স্যার তার পেজ অ্যাড্রেস ফ্লোটা কি আগে বলেন তো। আগে পেজ টেবিলে দেখতে হবে না সবার আগে? ফার্স্ট স্টেপ কি? ফার্স্ট স্টেপে হচ্ছে লুক আপ এট দ্য পেজ টেবিল। লুক আপ দ্য পেজ টেবিল, এটা আমরা আগেও দেখছি। লুক আপ দ্য পেজ টেবিল ফর হোয়াট? ফর পেজ 0, ফর পেজ 0, P0 লিখলাম। দেন এই যে একবার কি হলো, পেজ টেবিলটা কোথায় আছে আমাকে বলেন তো? মেইন মেমোরিতে আছে না? ইয়েস অর নো? তার মানে আমি কি করলাম, একবার মেমোরিতে লুক আপ করলাম। সিপিইউ কিন্তু একবার অলরেডি ফর দা প্রসেসের পেজ রিডের পারপাজে অলরেডি পেজ টেবিল দেখার জন্য একবার মেমোরিতে, মেইন মেমোরিতে লুক আপ করলো। সে খুঁজে পাইলো কি, যে একটা ফ্রেমের ইনফরমেশন পাইলো, যে তাকে পেজ টেবিলে একটা ফ্রেমের ইনফরমেশন দিল যে পেজ ফ্রেম নাম্বার হচ্ছে 1। তাহলে এখন সিপিইউ কি করবে? আরেকবার মেইন মেমোরির দিকে লুক আপ করবে না? ইয়েস অর নো? এই জায়গাটাতে আরেকবার লুক আপ করবে না সিপিইউ সেকেন্ড স্টেপে? জি স্যার। ঠিক আছে, সেকেন্ড স্টেপে সে আরেকবার কি করবে, জাস্ট বিকজ এই যে একটা লজিক্যাল অ্যাড্রেস সে জেনারেট করছিল, ধরেন লেটস সে এই 0, যেটা তার পেজ 0 কে ইন্ডিকেট করতেছে, এটার জন্য সে প্রথমে পেজ টেবিল থেকে এই পেজ টেবিলের মধ্যে অ্যাক্সেস করলো। অ্যাক্সেস করার মাধ্যমে সে, যেহেতু পেজ টেবিলটা মেইন মেমোরিতেই আছে, তার মানে অলরেডি একবার মেইন মেমোরিতে অ্যাক্সেস করলো। দেন ফ্রেম নাম্বার যখন খুঁজে পেলো, এই ফ্রেম নাম্বার দিয়ে সিপিইউ কি করলো, আরেকবার মেমোরিতে অ্যাক্সেস করে, মেইন মেমোরিতে অ্যাক্সেস করে এই ডিজায়ার্ড পেজটাকে খুঁজে পাইলো। তার মানে দুইবার 2 টাইমস র্যাম অ্যাক্সেস করা লাগতেছে। এখন এই জিনিসটা আসলে খুব কস্টলি, ঠিক আছে। এই জিনিসটা আসলে কস্টলি। এই 2 মেমোরি অ্যাক্সেস প্রবলেম ক্যান বি সলভড। এই যে দুইবার যে 2 টাইমস যে মেমোরি অ্যাক্সেস করতেছি, এটা সলভ করার জন্য একটা স্পেশাল ফাস্ট লুক আপ হার্ডওয়্যার ক্যাশ কল্ড অ্যাসোসিয়েটিভ মেমোরি অর ট্রান্সলেশন লুক অ্যাসাইড বাফার নামে, এটা যে কোনো একটা হইতে পারে, হয় অ্যাসোসিয়েটিভ মেমোরি অথবা ট্রান্সলেশন লুক অ্যাসাইড বাফার, যে কোনো একটাই আপনারা আপাতত বোঝেন, মানে দুইটার কাজই সেম। এই জিনিসটা কি করে, এই জায়গাটাতে আমরা যেটা করি বেসিক্যালি, যে আমরা এই যে পেজ টেবিলটা আছে না, এই যে আমাদের এখানে একটা পেজ টেবিল আঁকছি না, আমরা এই পেজ টেবিলটা এই টিএলবি ট্রান্সলেশন লুক অ্যাসাইড বাফার অথবা
এই অ্যাসোসিয়েটিভ মেমোরিকে আমি সংক্ষেপে এএম লিখলাম এই জায়গাটার ভিতরে। হ্যাঁ, এটা একটা ক্যাশ মেমোরি, ইটস এ ক্যাশ, ঠিক আছে, ইটস এ ক্যাশ মেমোরি। এই ক্যাশটা কোথায় আছে? এই ক্যাশটা আমরা বলছিলাম না সিপিইউর মধ্যে একটা ক্যাশ থাকে, আগের ক্লাসগুলোতে মনে আছে? সো সিপিইউর এই ক্যাশের মধ্যে এরকম হয় ট্রান্সলেশন লুক অ্যাসেট বাফার বা অ্যাসোসিয়েটিভ মেমোরি থাকে, ওইটার মধ্যে এই পেজ টেবিলের একটা কপি রেখে দিই। এই কপিটা রেখে দেওয়ার মেইন মোটিভেশন হচ্ছে সিপিইউ থেকে কিন্তু ক্যাশের অ্যাক্সেস সবচেয়ে কাছে, কারণ আমি সিপিইউর ভিতরে যখন ক্যাশ আছে আমি কিন্তু কি করব না, মেইন মেমোরির কাছে যাব না, আমি আগে ক্যাশ চেক করব। ক্যাশ চেক করে যদি আমি আমার পেজ টেবিল লুকআপ করতে পারি, তাহলে কি আমার মেমোরি অ্যাক্সেসের টাইমটা কি বাঁচবে না বাঁচবে না? বাঁচবে স্যার। সো আমার টাইমটা বাঁচবে যখন আমি ক্যাশ অ্যাক্সেস করি, জাস্ট পেজ টেবিলটা খুঁজে পাবো, ক্যাশ থেকে আমি পেজ টেবিল খুঁজে পাবো এবং ওই পেজ টেবিলের ইনফরমেশন থেকে আমি তখন কি করব, আমি তখন জাস্ট একবার জাস্ট র্যামের ভিতরে অ্যাক্সেস করে আমি আমার ডিজায়ার্ড পেজের পার্টটা পেয়ে যাব। সো এটা করে আমি কি করতেছি, আমি কিভাবে ওভারহেড, আমি কিভাবে একটা বেনিফিট অপটিমাইজেশন করলাম, একবার অ্যাসোসিয়েটিভ মেমোরি লুকআপ, এটা অ্যাসোসিয়েটিভ মেমোরিও বলতে পারেন বা মানে টিএলবিও বলতে পারেন, ইটস আপ টু ইউ। একবার অ্যাসোসিয়েটিভ মেমোরি লুকআপ প্লাস একবার র্যাম বা মেইন মেমোরি লুকআপ, ঠিক আছে, যেটা আমার আগে ছিল দুইবার র্যাম লুকআপ ছিল। সো আমার দুইবার র্যাম লুকআপ থেকে আমি কোথায় আসলাম, টু টাইমস র্যাম লুকআপ থেকে আমি কোথায় আসলাম, আমি বেসিক্যালি একবার অ্যাসোসিয়েটিভ মেমোরি লুকআপ এবং একবার র্যাম লুকআপ, মানে দুই টাইমস র্যাম লুকআপকে কমায় এক টাইমস র্যাম লুকআপে আমি ডিক্রিজ করলাম, ঠিক আছে। সো এই হইতেছে আমাদের অপটিমাইজেশনটা। এখন এটা কেন অপটিমাইজেশন, কারণ অ্যাসোসিয়েটিভ মেমোরিটা কোথায় আছে, উইদিন দ্য সিপিইউ ইটসেলফ, ঠিক আছে, উইদিন সিপিইউ ইটসেলফ। আর অ্যাসোসিয়েটিভ মেমোরিতে আসলে কোন ইনফরমেশনটা আছে, মানে অ্যাসোসিয়েটিভ মেমোরিতে আসলে কোন ইনফরমেশনটা আছে আমাকে একটু বলবেন? পেজ টেবিলটার একটা কপি, আমি পেজ টেবিলের একটা কপি এই অ্যাসোসিয়েটিভ মেমোরিতে রেখে দিচ্ছি। সো বেসিক্যালি আগে যখন আমরা মেইন মেমোরি থেকে সবকিছু করতেছিলাম তখন একবার মেইন মেমোরিতে পেজ টেবিল দেখা লাগতো, দেন ওইটার রেসপেক্টিভ ফ্রেম থেকে বের করা লাগতো ইনফরমেশন। এখন যেহেতু আমার অ্যাসোসিয়েটিভ মেমোরিতে অলরেডি পেজ টেবিলটার একটা কপি রেখে দিছি, সো আমি জাস্ট একবার অ্যাসোসিয়েটিভ মেমোরিতে লুকআপ করেই চট করে ওই ইনফরমেশনটার সাথে একটা র্যাম লুকআপ করে আমি পুরো ইনফরমেশনটা খুঁজে পেতে পারি। বুঝা গেছে জিনিসটা কিভাবে কাজ করতেছে? স্যার মেইন মেমোরিতে দুইবার লুকআপ হয়, এটা কি আবার বলা যাবে দুইবার কিভাবে লুকআপ হচ্ছে? আচ্ছা, প্রথমে দেখেন পেজ টেবিলটা কোথায় আছে মেইন মেমোরিতে? পেজ টেবিলটা কি মেইন মেমোরিতে আছে? ইয়েস অর নো? ইয়েস স্যার। তাহলে একটা লজিক্যাল অ্যাড্রেস লেটস সে 0, এটা সিপিইউ জেনারেট করলো। তো সিপিইউ যে পেজ 0 কে চাচ্ছে, এটা কি সে ডাইরেক্টলি কি এখানে পেজ 0 কে খুঁজে পাবে? না স্যার। তাহলে প্রথমে তাকে কোথায় দেখতে হবে? আগে নো আগে কোথায় এই পেজ 0 কে খোঁজার জন্য আগে সিপিইউ কোথায় তাকাবে? হার্ড ড্রাইভে। কি বল, হার্ড ড্রাইভ কোথা থেকে আসলো এখানে? তো কোশ্চেনটা বুঝলাম না আসলে। স্যার হার্ড ড্রাইভ কোথা থেকে আসছে? হার্ড ড্রাইভের তো কথাই নেই, আমাদের কাছে আছে সবকিছুই মেইন মেমোরি রিলেটেড, হার্ড ড্রাইভ কেন আসবে? হার্ড ড্রাইভ তো আমাদের ডিসকাশনে নাই, আপনি জিনিসটা বোঝেন স্যার। ধরেন এই প্রসেসটাকে 4টা চাঙ্কে ভাগ করে রাখছি, মেইন মেমোরিতে রাখতে পারছি। কার সাথে কথা বলতেছি একটু নামটা বলবেন? আদিব। আদিব, এই যে 4টা পেজকে কোথায় রাখছি? মেইন মেমোরিতে রাখছি না আদিব? হ্যাঁ হ্যাঁ। এখন এই 4টা পেজকে ম্যাপ করার জন্য যে পেজ টেবিলটা সেটা কোথায় আছে? সেটাও মেইন মেমোরিতে রাখছি না? আপনি কি প্রিভিয়াস ডিসকাশনে ডিস করছেন? মেইন মেমোরিতে রাখছি। মেইন মেমোরিতে রাখছি। তো সিপিইউ এসে যখন একটা P0 কে খুঁজে পেতে চাবে, তাহলে সে সবার প্রথমে কোথায় তাকাবে? পেজ টেবিলে তাকাবে না P0টার অবস্থান জানার জন্য? এখন পেজ টেবিলটা প্রথমে কোথায় আছে? মেইন মেমোরিতেই আছে না অলরেডি? হ্যাঁ। তাহলে একবার সিপিইউ কোথায় লুকআপ করলো? মেইন মেমোরিতে লুকআপ করছে। একবার করে কি পাইছে? করে ফ্রেমের ইনফরমেশনটা পাইছে, মানে এই পার্টিকুলার পেজের। ইয়েস অর নো? ইয়েস। এই 1 নাম্বার ফ্রেমটা কোথায় আছে? আবার যখন এই 1 নাম্বার ফ্রেমের পেজের ইনফরমেশনটা সিপিইউ খুঁজে বের করতে যাবে পেজ 0 কে, তাহলে আরেকবার লুকআপ করতেছে না? হ্যাঁ, আরেকবার লুকআপ করবে। তার মানে বোঝা গেছে যে 2 টাইম র‍্যাম লুকআপটা কিভাবে হইছে? ইয়েস স্যার, বুঝতে পারছি। এটাকে কমানোর জন্য আমরা অ্যাসোসিয়েটিভ মেমোরিতে আমরা হচ্ছে আমাদের পেজ টেবিলের একটা কপি রেখে দিই, জাস্ট ওইখানে প্যারালালি জিনিসটা চেক করে হইতেছে আমরা ইনফরমেশনটা পাই। সো দেখেন
অ্যাসোসিয়েটিভ মেমোরিতেও টেকনিক্যালি আমি কি করছি, আমাদের যে এই যে এখানে যে উপরে যে পেজটা আমরা ডিজাইন করছিলাম, যে আমার হইতেছে এই যে পেজ, এখানে পেজ নাম্বার হইতেছে P0, আমি জাস্ট বোঝার সুবিধার্থে লিখতেছি P1 P2 P3, ঠিক আছে, আর এটা হচ্ছে ফ্রেম 1 2 3 4, ঠিক আছে। সো এই যে পেজের এই যে আমার যে পেজ টেবিলটা, এটাকে আমি অ্যাসোসিয়েটিভ মেমোরিতে বসায় রাখছি। এখন প্যারালাল সার্চ হয়ে যায়, খুব দ্রুত সিপিইউ হইতেছে জাস্ট ওর পেজ টেবিলটা চেক দেয়, মানে এইখান থেকে চেক দিয়ে হইতেছে মেইন মেমোরিতে লুক আপ করে ওর ডিজায়ার্ড ইনফরমেশনটাকে খুঁজে বাইর করে ফেলে। এই পর্যন্ত কি ক্লিয়ার যা যা বুঝাইছি? মানে এই পর্যন্ত কি ক্লিয়ার? স্যার হ্যাঁ, অপটিমাইজেশনের পরে তাহলে হচ্ছে যদি মানে সিপিইউ মানে পেজ নাম্বার 0 কে খুঁজতে চায় তাহলে হচ্ছে স্যার অ্যাসোসিয়েটিভ মেমোরিতে চেক করবে র‍্যামের জায়গায়, সেটা বলেন না? আপনার সিপিইউ জিনিসটা আরেকবার গুছায় বলেন, সেম লাইনটা আরেকবার বলেন। মানে স্যার আপনি যখন স্টেপস গুলো বলছিলেন যে হ্যাঁ অপটিমাইজেশনের আগে কি হয়, তাহলে স্যার অপটিমাইজেশনের পরে যদি সিপিইউ হচ্ছে পেজ 0 টাকে খুঁজতে চায় তাহলে হ্যাঁ, স্যার এটা পেজ টেবিল র‍্যামের পেজ টেবিলে না খুঁজে এটা অ্যাসোসিয়েটিভ, সিপিইউ নিজের ক্যাশ মেমোরিতে ওখান থেকে ডিরেক্ট খুঁজে নেবে, এটা বলছেন? হ্যাঁ খুঁজে নিবে। কেন, কিভাবে খুঁজে পাবে? কারণ সিপিইউ অলরেডি ওই অ্যাসোসিয়েটিভ মেমোরিতে অলরেডি এই এই যে পেজ টেবিলটার একটা কপি আমি রেখে দিছি। রেখে দিয়েছে, ইয়েস। হ্যাঁ, না যেহেতু স্যার রেখে দিছি, ভেরিফাই করার। এখন কি আর এখন কি আমার র‍্যামের কাছে যাওয়ার দরকার আছে? যদি পেজ টেবিল আমার ঘরের মধ্যেই থাকে তাহলে কি আমি র‍্যামের কাছে যাই কি মানে মানে কাজ বাড়াবো? মানে না প্রয়োজন আছে কাজ বাড়ানো? সো আমি বেসিক্যালি আমার ক্যাশের ভিতরে লুক আপ করে পেজ টেবিলটা দেখলাম, দেখার পর ফ্রেম ইনফরমেশন বললাম, হ্যাঁ আমি এখন ফ্রেম পাইছি, এখন আমি যাই মেইন মেমোরির কাছে। কারণ আলটিমেটলি এই ইনফরমেশনটা তো আর আমি ক্যাশে রাখতে পারবো না, কারণ এই ইনফরমেশনটা তো অনেক বড় হবে, আর ক্যাশ তো আমার অনেক বড় না। ধরেন আমার এই ইনফরমেশন সাইজ হচ্ছে লেটস সে 5 মেগাবাইট, অথচ আমার একটা ক্যাশের সাইজ হতো 6 কিলোবাইট লেটস সে, কথার কথা। তো সেখানে তো আমি অবশ্যই আমি পুরো প্রসেসটাকে রাখতে পারতেছি না, বা প্রসেসের একটা চাঙ্ক রাখতে পারতেছি না, বা পেজ রাখতে পারতেছি না। সো মোটিভেশনটা কি বুঝা গেছে? ইয়েস স্যার, বুঝতে যে পেরেছি, থ্যাংক ইউ। ওয়ান অ্যাসোসিয়েটিভ লুকআপ, অ্যাসোসিয়েটিভ, আরে এই কালারটা বাড়ো, ওয়ান অ্যাসোসিয়েটিভ লুকআপ প্লাস ওয়ান RAM lookup, ঠিক আছে, ওয়ান RAM lookup। সো দিস ইজ আওয়ার ওভারঅল ফাইন্ডিংসটা, ঠিক আছে। সো এখন একটা প্রশ্ন আসতে পারে, স্যার যদি কোনো কারণে আপনার পেজ টেবিলটা আপডেট হয় তখন আপনি কিভাবে কি করবেন? হোয়াট উইল হ্যাপেন দেন? এই কোশ্চেনটা কি কারো মাথায় আসছে? আমি যে কোশ্চেনটা করতেছি, যে ধরেন আমার মেইন মেমোরিতে যে পেজ টেবিলটা আছে এটা আপডেট হইতে পারে না একটা প্রসেসের জন্য, ইয়েস অর নো? আমি যদি সিচুয়েশনটা বোঝানোর জন্য বলি, আমার মেইন মেমোরিতে একটা, হ্যাঁ বলেন। আপডেট হতে পারে স্যার। সো ধরেন আমার আগে প্রসেসের পেজিং এ ধরেন আমার এখানে আগে ছিল পেজ ছিল 4টা, কোন একটা কারণে আরেকটা পেজ এই প্রসেসের জন্য বেড়ে গেল, বাড়তেই পারে, এটা কোনো অসুবিধার কিছু না, কারণ আমার র‍্যামে জায়গা নাই। এইরকম একটা সিনারিও চিন্তা করেন, আমার র‍্যামে জায়গা নেই, আমরা যখন বড় বড় গেমগুলো খেলি, 100 জিবি 200 জিবির গেমগুলো যখন খেলি, এই 200 জিবি গেম কি আমি র‍্যামে নিয়ে আসতে পারি? আমার র‍্যাম হচ্ছে 20 জিবি, 200 জিবি গেম কি আমি র‍্যামে আনতে পারবো স্যার? মানে একসাথে কি 200 জিবি গেম কি র‍্যামে আনা পসিবল? একসাথে 200 জিবি গেম কে কিন্তু র‍্যামে আনা পসিবল না, যেখানে আমার র‍্যামের ক্যাপাসিটি অনলি 20 জিবি। সো আমি কি করতেছি, পেজ সোয়াপ করতেছি, হার্ড ড্রাইভ থেকে বা এসএসডি থেকে সেকেন্ডারি স্টোরেজ থেকে পেজটা মেইন মেমোরিতে সোয়াপ করতেছি। সো আমার এখানে কি হতে পারে, আমার পেজের সংখ্যা বাড়তে পারে না ওভার দা টাইম খালি স্পেস পাইলে, বা কমতে পারে না, বাড়তে বা কমতে দুইটাই তো হইতে পারে, ইয়েস অর নো? মেইন মেমোরিতে যেটা আমরা এই যে এখানে দেখতেছিলাম। সো যদি বেড়ে যায় তখন কি হবে? তখন তো এই যে আপডেটেড ইনফরমেশনটা, যে পেজের যে সংখ্যা বেড়ে গেছে, এই আপডেটেড ইনফরমেশনটা কোথায় আছে আমাকে বলতে পারবেন? যে পেজের সংখ্যা বেড়ে গেছে, এই যে পেজের সংখ্যা P4 P5 আমি বাড়াইলাম, এটা যে বেড়ে গেছে, এই আপডেটেড পেজ টেবিলটা কোথায় আছে? যে পেজের সংখ্যা বাড়ছে নতুন করে, এই আপডেটেড পেজ টেবিলটা কোথায় আছে? where it is stored? মেইন মেমোরিতে না? মেইন মেমোরিতে আমরা পেজ টেবিলটা, মেইনলি পেজ টেবিলটা কোথায় থাকে? মেইন মেমোরিতে থাকে না? জি স্যার। তার মানে আপডেটেড যে পেজ টেবিলটা সেটা সবসময় মেইন মেমোরিতে সব থেকে লেটেস্ট পেজ টেবিলটা থাকে। মেইন মেমোরিতে অলওয়েজ লেটেস্ট পেজ টেবিলটা অ্যাভেলেবল থাকে। আমরা যেটা করি, এই যে একটু আগে বলছি যে মেইন মেমোরি পেজ টেবিলের একটা কপি কোথায় রাখতেছি?
ট্রান্সলেশন লুক অ্যাসাইড বাফার অথবা অ্যাসোসিয়েটিভ মেমরি যেই নামেই দেখেন সেখানে রাখতেছি। সো যদি কোনো কারণে পেজ টেবিলটা আপডেট হয়ে যায় এবং ওই আপডেটেড পেজ টেবিলটা যদি আমার এই ট্রান্সলেশন লুক অ্যাসাইড বাফারে না থাকে, তাহলে কি আমি ডিজায়ার্ড জিনিসটা খুঁজে পাবো? না স্যার। তাহলে আমার তখন কি হইতেছে, আমার অ্যাকচুয়ালি একটা ইনফরমেশন পাওয়া যাচ্ছে না। সো তখন আমি যেটা করি, আমি বেসিক্যালি মেইন মেমোরিটা দেখে আবার আমার পেজ টেবিলটা আপডেট করে নিই আমার টিএলবির ভিতরে, দেন ওই পেজ টেবিল আপডেটেড পেজ টেবিলটা দেখে আমি আমার ফ্রেমটাকে খুঁজে বের করি। সো দিস থিং ক্যান হ্যাপেন, যে আপনার ক্যাশে থাকা পেজ টেবিলটা অবসলিট হয়ে যাবে, ঠিক আছে? সো ওইটাকে আপডেট করার জন্য তখন আবার নতুন করে ওটাকে আবার ইয়ে করা লাগে, রিড করে আনা লাগে। এই ব্যাপারটা কি বোঝা গেছে? বুঝাইতে পারছি আমি জিনিসটা? জি স্যার। আচ্ছা, সো বেসিক্যালি এই জায়গাটাতে যদি এটা বুঝি, সো এই যে এখানে আমরা এটার ছবি দিয়ে ইলাস্ট্রেশন দেখবো, সো ইট উইল বি ভেরি মাচ ক্লিয়ার ফর ইউ গাইস যে আমি এতক্ষণ ধরে কি পেঁচাল পারছি আসলে। সো দেখেন একটা জিনিস কি করতেছে, আমাদের এখানে এখন একটা টিএলবি বা ট্রান্সলেশন লুক অ্যাসাইড বাফার আছে, ইট ইজ উইদিন দ্য সিপিইউ ইটসেলফ। সো কি হচ্ছে দেখেন, আমার পেজ নাম্বার আছে আর অফসেট আছে। সো প্রথমে আমরা কি করলাম, টিএলবির ভিতরে যে পেজ টেবিলটা আমরা রেখে দিছি সেটার মধ্যে কি করলাম, টিএলবির ভিতরে থাকা পেজ টেবিলটা এই যে এটা, ঠিক আছে, এটার ভিতরে লুকআপ করতে, এটার এই পেজ টেবিলটার ভিতরে লুকআপ করতেছি। সো পেজ নাম্বার আছে 0 1 2 3 4 5 আর ফ্রেম নাম্বার আছে। সো যদি আমি টিএলবি তে সেটাকে আমার ডিজায়ার্ড জিনিসটাকে খুঁজে পাই, তার মানে হচ্ছে টিএলবি হিট, মানে আমি জিনিসটা সাকসেসফুলি খুঁজে পাইছি। তাহলে আমি কি করব, লাস্ট ক্লাসের মধ্যে আমার কাছে যেহেতু অফসেট আছে আর আমার কাছে তো এখান থেকে আমি যে একটা পেজ নাম্বার 0 এটার জন্য যে কোরেসপন্ডিং ফ্রেম নাম্বার প্যারালালি চেক করে পেয়েছি, ধরেন এটা হচ্ছে 1। সো আমার লজিক্যাল অ্যাড্রেস স্পেসিং এর যেটা 1 ফ্রেম, যেটা 1 এগুলো হচ্ছে একটা ফ্রেম, হ্যাঁ এগুলো একটা ফ্রেম, 0 1 2 3 4 একটা ফ্রেম। সো আমার ফ্রেম হচ্ছে 1। সো 1 এর সাথে অফসেটটা কি করে, যে এই 1 নাম্বার ফ্রেমের ভিতরে ঠিক কোন পার্টিকুলার পোর্শনটা চাই সেটাকে খুঁজে পেতে হেল্প করে। সো এই অফসেট দিয়ে আমি হইতেছে আমার ডিজায়ার্ড জিনিসটা খুঁজে পেলাম। সো দেখেন মাত্র একবার অ্যাসোসিয়েটিভ মেমোরিতে লুকআপ করছি, এএম অ্যাসোসিয়েটিভ মেমোরি, এএম কে সংক্ষেপ মানে ফুল ফর্ম হচ্ছে অ্যাসোসিয়েটিভ মেমোরি, আমি ছোট করে লিখলাম, আর একবার হচ্ছে র্যাম লুকআপের মাধ্যমে আমি জিনিসটাকে খুঁজে পেলাম। বাট যদি খুঁজে না পাই কোনো কারণে, যদি কোনো কারণে আমি আমার ডিজায়ার্ড জিনিসটা খুঁজে না পাই, তখন আমি কি করতেছি, এই যে এখানে হইতেছে টিএলবি টা মিস হয়ে গেছে, মানে আমার এই পেজ টেবিলে আর এই ইনফরমেশনটা নাই যে যে ডিজায়ার্ড জিনিসটাকে আমি খুঁজতেছি। ধরেন আমি পেজ লেটস আমি পেজ খুঁজতেছি 50, কিন্তু আমার পেজ টেবিলের এখানে 50 এর কোনো রেকর্ডই নেই। সো কি হবে, জিনিসটা টিএলবি টা তখন মিস হবে। মিস হলে কি হবে, সে অ্যাকচুয়ালি মেইন মেমোরিতে থাকা যে পেজ টেবিলটা আছে, মেইন মেমোরি কিন্তু টেকনিক্যালি এই জিনিসটাই, হ্যাঁ এই যে এই জিনিসটাকেই বুঝাইছে। এই পেজ টেবিলটা, এই আপডেটেড পেজ টেবিলটা কোথায় আছে, মেইন মেমোরিতেই একটা জায়গায় আছে পিএমটি হিসাবে, ঠিক আছে? সো তখন আমি এই টিএলবিটা মিস করার পরে এই পেজ টেবিলটাতে লুকআপ করলাম, লুকআপ করে ফ্রেম সাইজ দিয়ে আমি আবার ডিজায়ার্ড জিনিসটাকে খুঁজে পাইলাম। সো বুঝা গেছে যে এই পেজিং এর জন্য পেজিং হার্ডওয়্যার উইথ টিএলবি এই স্লাইডটা কিভাবে কি এক্সপ্লেইন করছে, এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? স্যার তাহলে কোনো কিছু যদি আমি মানে খুঁজে না পাই, তাহলে স্যার ওখানে একটা অ্যাসোসিয়েটিভ লুকআপ হবে, আবার দুইটা র্যাম লুকআপ হবে, মানে হ্যাঁ যদি কোনো কিছু খুঁজে না পাই, টিএলবি যদি মিস হয়ে যায়, তাহলে হইতেছে যে একটা ওয়ান অ্যাসোসিয়েটিভ লুকআপ প্লাস 2 র্যাম লুকআপ, ঠিক আছে? 2 টাইমস র্যাম লুকআপ হচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে টিএলবি মিসের ক্ষেত্রে হইতেছে বেসিক্যালি। সো এটা কি বোঝা গেছে? আর টিএলবি হিটের ক্ষেত্রে কি হবে, টিএলবি হিটের ক্ষেত্রে বেসিক্যালি টিএলবি হিট, হ্যাঁ টিএলবি হিটের ক্ষেত্রে কি হবে, 1 অ্যাসোসিয়েটিভ মেমোরি লুকআপ আর প্লাস 1 র্যাম লুকআপ। সো এইটা হইতেছে হিট আর মিসের এক্সপ্লেনেশন। সো এটুকু পর্যন্ত কি ক্লিয়ার? কারো কোনো কনফিউশন আছে থাকলে বলতে পারেন। আচ্ছা, সো এখন আমরা একটা ম্যাথ দেখবো যে আসলে এই জিনিসটা কিভাবে কাজ করে। এটা দেখলে আমাদের জিনিসটা আরেকটু বেটার ক্লিয়ার হবে যে আসলে আমরা এতক্ষণ ধরে যে হিট আর মিসের গল্প বললাম, এটা আসলে কিভাবে, হাউ দিস থিং অ্যাকচুয়ালি ওয়ার্কস, ঠিক আছে? তো আমরা কিছু ইনফরমেশন সম্পর্কে আগে নলেজ গেইন করি। কি বলা আছে, অ্যাসোসিয়েটেড লুকআপে ইটা টাইম, এটাকে আমরা ইটা রাখতেছি, হ্যাঁ ইটা টাইম ইউনিট লাগে, মানে একবার যখন আমি অ্যাসোসিয়েটিভ মেমোরিতে লুকআপ করি তখন হইতেছে আমার যে টাইম ইউনিটটা লাগে সেটাকে ইটা দিয়ে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে? দিস ওয়ান। সো এটা ইট ক্যান বি লেস দেন 10% মেমোরি অ্যাক্সেস টাইম, মানে আমার মেমোরিতে অ্যাক্সেস করতে যত টাইম লাগে তার থেকে 10% কম টাইমে আমি কি করতে পারি,
আমরা আমাদের অ্যাসোসিয়েটিভ লুকআপটা সারতে পারি বা অ্যাসোসিয়েটিভ মেমোরিতে লুকআপটা করতে পারি, ঠিক আছে? সো হিট রেশিওটা কি? হিট রেশিওটা হইতেছে ওই যে টিএলবি হিট, ঠিক আছে? টিএলবি হিটটা কি ছিল, যে আমি আমার অ্যাসোসিয়েটিভ মেমোরিতে লুকআপ করছি এবং সাথে সাথে ডেটাটা পেয়ে গেছি, এটাকে বলে টিএলবি হিট। তো টিএলবি হিটের একটা রেশিও থাকে। সো হিট রেশিওটা কি বলে? পার্সেন্টেজ অফ টাইম দ্যাট এ পেজ নাম্বার ইজ ফাউন্ড ইন দ্য অ্যাসোসিয়েটিভ রেজিস্টার। তার মানে আমি সিপিইউ যখন একটা অ্যাড্রেস জেনারেট করবে, এটা যে আমি যে এটা যে খুঁজে পাবোই আমার অ্যাসোসিয়েটিভ মেমোরিতে, এটার রেশিওটাকে আমরা রাখতেছি আলফা হিট রেশিও, যেটার মেইন এক্সপ্লেনেশন হচ্ছে দিস এক্সপ্লেইনস যে পার্সেন্টেজ অফ টাইমস দ্যাট এ পেজ নাম্বার ইজ ফাউন্ড ইন দ্য অ্যাসোসিয়েটিভ রেজিস্টার। এই জিনিসটা কি, এক্সপ্লেনেশনটা বোঝা গেছে? হিট রেশিওটা কি এক্সপ্লেন করে? কারো কোনো ডাউট আছে? আবার বলা যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেসিক্যালি পার্সেন্টেজ অফ টাইমস দ্যাট এ পেজ নাম্বার ইজ ফাউন্ড ইন দ্য অ্যাসোসিয়েটিভ রেজিস্টার। এই কথাটার মানে কি? ধরেন আপনি একটা পার্টিকুলার পেজকে খুঁজতেছেন আপনার অ্যাসোসিয়েটিভ মেমোরিতে, এটা যে খুঁজে পাবেন এটার একটা পার্সেন্টেজ আছে না? এটা কি অলওয়েজ 100% শিওর যে আপনি 100% টাইমই পেজটাকে খুঁজে পাবেন অ্যাসোসিয়েটিভ মেমোরিতে? খুঁজে পাবেন এটা শিওর 100%? তার মানে এটা একটা পার্সেন্টেজ আছে। হতে পারে এটা 80%, হতে পারে এটা 90%, বা হতে পারে এটা 60%, হতে পারে এটা 50%। সো এই পার্সেন্টেজটাকে বলা হচ্ছে হিট রেশিও বা আলফা। বুঝা গেছে? যে কত পার্সেন্ট টাইম আপনি যদি অ্যাসোসিয়েটিভ মেমোরিতে লুকআপ করেন, আপনি শিওরলি একটা আপনার ডিজায়ার্ড পেজকে খুঁজে পাবেন, সেই জিনিসটাকে আমরা বলতেছি হিট রেশিও। সো এটা বুঝলাম যে র্যামে লুকআপ অ্যাসোসিয়েটিভ মেমোরিতে লুকআপ করতে কত টাইম লাগে, হিট রেশিও বুঝলাম। তাহলে আমরা এবার একটা ইফেক্টিভ অ্যাক্সেস টাইম, মানে আমরা একটা পার্টিকুলার ইনফরমেশনকে অ্যাক্সেস করতে কতটুকু টাইম লাগে, সেই জিনিসটা আমরা এবার এখন এই জায়গাটাতে বুঝবো। সো আমাকে প্রবলেমে কিছু ইনফরমেশন দেওয়া আছে। আলফার ভ্যালু দেওয়া আছে 80%, মানে হচ্ছে হিট রেশিও 80%। এটা হচ্ছে 20 ন্যানোসেকেন্ড, মানে অ্যাসোসিয়েটিভ মেমোরিতে লুকআপ করতে 20 ন্যানোসেকেন্ড টাইম লাগে, বা টিএলবি তে সার্চ করতে। টিএলবি বা অ্যাসোসিয়েটিভ মেমোরি কিন্তু ইন্টারচেঞ্জেবলি আমি ইউজ করতেছি, মানে একই জিনিসই মিন করতেছি, যে র্যামের সিপিইউর ক্যাশটাকে বুঝাচ্ছি। আর 100 ন্যানোসেকেন্ড টাইম লাগে মেমোরি অ্যাক্সেস করতে। সো এখন এই ইনফরমেশনটা দিয়ে আমরা একটা ম্যাথ করার চেষ্টা করি। সো টিএলবি হিটের ফর্মুলাটা কি? 1 অ্যাসোসিয়েটিভ প্লাস 1 র্যাম। আর এই জায়গাটাতে একটু মুছে দেই। টিএলবি মিসের ফর্মুলাটা কি হবে? আরে টিএলবি মিস মানে হচ্ছে আমার অ্যাসোসিয়েটিভ মেমোরিতে জিনিসটা নাই, তার মানে 1 অ্যাসোসিয়েটিভ প্লাস 2 র্যাম। কারণ একবার হচ্ছে মেইন র্যামের মানে র্যামের মধ্যে থেকে পেজ টেবিল দেখবে, দেন পেজ টেবিল থেকে ফ্রেম পাবে, ওই ফ্রেম দিয়ে আমার ওই ফ্রেমের কাছে আবার সিপিইউ যাবে, দেন হচ্ছে এক্সাক্ট ইনফরমেশন পাবে। সো এই দুইটা হচ্ছে আমার মেইন এই দুইটা হচ্ছে ফর্মুলা। সো ইফেক্টিভ অ্যাক্সেস টাইমকে সংক্ষেপে ইট বলা হয়। সো এটা হচ্ছে ইজ এ কম্বিনেশন অফ টিএলবি হিট প্লাস টিএলবি মিস, ঠিক আছে? আর টিএলবি হিট আর টিএলবি মিসের এক্সপ্লেনেশনটা আমরা অলরেডি জানি। সো আমার কাছে আরো কিছু ইনফরমেশন আছে। আলফার ভ্যালু কত দেওয়া আছে? হিট রেশিও 80%। সো 80% কে আমি পয়েন্ট কিসে রিপ্রেজেন্ট করতে পারি? 0.8 এ রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে এটা যদি আমার হিট রেশিও হয়, তাহলে আমাকে মিস রেশিও কত বলতে পারবেন? এটা যদি হিট রেশিও 80% হয় বা 0.8 হয়, তাহলে আমাকে মিস রেশিও কত হবে কেউ বলতে পারবেন? 20%। 0.2। তার মানে টোটাল যেই ঘটনাটা সেটা থেকে যদি 0.8 কে বাদ দেই, 0.2 হইতেছে আমার মিস রেশিও। সো পার্সেন্টেজে রেখে কিন্তু ম্যাথটা কইরেন না স্যার, কিপ দ্যাট ইন মাইন্ড। আপনি অবশ্যই এই ইয়েতে নিয়ে আসেন, পয়েন্টের হিসাবে নিয়ে আসেন, ঠিক আছে? সো আমার মিস রেশিও আমি পাইলাম। সো হিট রেশিও পাইছি, মিস রেশিও পাইছি। এখন আমি কি করব? এখন কি করব গাইস, একটু বলেন। মানে আপনাদের কাছে সবকিছু দেওয়া আছে। আচ্ছা, আমি বলি। সো বেসিক্যালি আমরা এখানে এই ফর্মুলাটা যেহেতু লিখছি টিএলবি হিট প্লাস টিএলবি মিস। সো টিএলবি যদি হিট হয়, তাহলে আমার হিট রেশিও কত পাইছি? 0.8 পাইছি না? ইয়েস অর নো? স্যার টিএলবি হিট রেশিওতে কত পাইছি? 0.8 পাইছি না? হিট রেশিও এখানে লেখা। Yes. আচ্ছা,
এরপরে হিট করে পাইলাম, পাওয়ার পরে আমাকে কি করতে হবে, একবার অ্যাসোসিয়েটিভ মেমোরিতে লুকআপ করতে হবে, একবার র‍্যামে লুকআপ করতে হবে, ইয়েস অর নো? সো Yes, র‍্যামে sir. লুকআপ করতে কত টাইম লাগে, র‍্যাম লুকআপের টাইম দেওয়া আছে, র‍্যাম লুকআপের টাইম দেওয়া আছে আপনাকে কত, 100 ন্যানোসেকেন্ড, ঠিক আছে, 100 ন্যানোসেকেন্ড দেওয়া। সো আমার অ্যাসোসিয়েটিভ মেমোরিতে লুকআপ করতে টাইম লাগে, ইটার ভ্যালু দেওয়া আছে কত, 20 ন্যানোসেকেন্ড। এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ মেমোরিতে লুকআপ, ঠিক আছে, কোশ্চেনে দেওয়া আছে, একটু যদি বাইরে যায় এই যে দেখবেন যে অ্যাসোসিয়েটিভ মেমোরিতে লুকআপ হচ্ছে আপনাকে দেওয়া আছে এই যে 20 ন্যানোসেকেন্ড, আর মেইন মেমোরিতে লুকআপের টাইম লাগছে 100 ন্যানোসেকেন্ড, ঠিক আছে। সো এই ইনফরমেশন যদি আমার কাছে থাকে, তার মানে 1 অ্যাসোসিয়েটিভ লুকআপ প্লাস 1 র‍্যাম লুকআপ, তার মানে টোটাল কত টাইম লাগবে, 100 হচ্ছে র‍্যামে লুকআপের টাইম আর 20 হচ্ছে অ্যাসোসিয়েটিভ মেমোরিতে লুকআপ টাইম। এটা একটা ইনফরমেশন আমি ফার্স্টলি পাইলাম, এটা রাখলাম। দেন টিএলবি মিস হলে কি হবে বলেন তো, টিএলবি মিসের রেশিওটা কত পাইছি, এখানে স্যার ক্যালকুলেট করাই আছে, মানে জাস্ট দেখে 0.2। সো আমি এখানে হইতেছে বেসিক্যালি কি করব, 0.2 এরপরে ইনটু কি করব, 1 অ্যাসোসিয়েটিভ লুকআপ প্লাস 2 র‍্যাম লুকআপ। সো 1 অ্যাসোসিয়েটিভ লুকআপের টাইম লাগবে কত, 20, তাই তো। 20 আর এটার সাথে জি স্যার যদি 2 র‍্যাম লুকআপ, একটা র‍্যাম লুকআপে যদি 100 ন্যানোসেকেন্ড লাগে, দুইটা র‍্যাম লুকআপে কত টাইম লাগবে, 200। সো আমি এখানে তারপরও ভেঙে লিখলাম 2 × 100, দুইটা র‍্যাম লুকআপের জন্য এই 2টা কোথা থেকে আসছে, 2 র‍্যাম লুকআপের জন্য এই 2টা আসছে, 2 র‍্যাম লুকআপের জন্য আমি লিখে দিলাম, হ্যাঁ, 2 র‍্যাম লুকআপের জন্য এই 2টা আসছে। তার মানে আমার এখানে টোটাল কত টাইম লাগবে, এখানে আমার টাইম লাগবে ধরেন 0.2 20 পর এটা প্লাস না, 20 পর এটা প্লাস, হ্যাঁ হ্যাঁ, এটা আমি সরি বাই মিস্টেক আমি এটা দিয়ে ফেলছি। সো এটা প্লাস হবে 0.2 ইনটু কত, 220। সো এইটা যদি ক্যালকুলেট করেন, আর এদিকে যদি কত 0.8 ইনটু ইনটু 120 যদি ক্যালকুলেট করেন, সো আপনারা কি পাবেন, আপনারা বেসিক্যালি এই যে 140 যে ন্যানোসেকেন্ড, এই আপনাদের অলরেডি এখানে করে দেওয়া আছে। সো দেখেন এই যে এই ইনফরমেশনটা পাবেন 140 ন্যানোসেকেন্ড। সিমিলারলি এই ম্যাথটা আপনারা করে দেখতে পারেন, একই জিনিস, জাস্ট ইটার আলফার ভ্যালু দেওয়া আছে, ইটার ভ্যালু দেওয়া আছে, আপনারা এই ইনফরমেশনগুলো ইউজ করে এই অ্যাপ্রোচে এই ম্যাথটাও করে ফেলতে পারেন, ঠিক আছে। এই ম্যাথটা কি বোঝা গেছে, এটা কিভাবে কাজ করছে বা এটার ডেভেলপমেন্টটা কিভাবে হইছে, এই ম্যাথটা কি ক্লিয়ার? Yes, sir. জি স্যার আচ্ছা, সো এটা যদি ক্লিয়ার হয় তাহলে আমরা আরেকটা ইনফরমেশন দেখি। দিস ইজ এ বিট থিওরিটিক্যাল একটা স্লাইড। সো হোয়াট ইজ মেমোরি প্রোটেকশন? সো মেমোরি প্রোটেকশন জিনিসটা বেসিক্যালি যেটা 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 বলে যে এখানে দেখেন, আমি যদি একটু স্লাইডটা একটু গো থ্রু করি জাস্ট আপনাদের সাথে। সো মেমোরি প্রোটেকশন কি বলে, মেমোরি প্রোটেকশন ইমপ্লিমেন্টেড বাই অ্যাসোসিয়েটিং প্রোটেকশন বিট উইথ ইচ ফ্রেম টু ইন্ডিকেট ইফ রিড অনলি অর রিড রাইট অ্যাক্সেস ইজ অ্যালাউড। সো ধরেন আমি এখানে একটা মেইন মেমোরি আইকে ফেললাম, ঠিক আছে। সো এখন এই মেইন মেমোরিতে ধরেন এখানে ধরেন প্রসেস 1 এর পেজ 0 আছে, প্রসেস 1 এর পেজ 1 আছে, প্রসেস 1 এর পেজ 2 আছে, প্রসেস 1 এর পেজ 3 আছে, প্রসেস 1 এর পেজ 4 আছে, ঠিক আছে। এরপরে ধরেন এইখানে আরেকটা প্রসেস P2 এর পেজ 0 আছে আর প্রসেস P2 এর পেজ 1 আছে। এখন জিনিসটা হচ্ছে যে আমরা ঠিক কোন পার্টিকুলার একটা লাইন পড়ছিলাম একটু আগে, খেয়াল করে দেখেন যে এই জায়গাটাতে একটা স্লাইড ছিল, কোথায় চলে গেল বাবা, এত দূর চলে আসছি। বাই ইমপ্লিমেন্টেশন প্রসেস ক্যান অনলি অ্যাক্সেস ইটস ওন মেমোরি। তার মানে আমরা যদি এই লাইনটার একটা মানে তর্জমা করি, তাহলে আমাকে একটু বলেন তো, এই যে প্রসেস 1 এর যে জায়গাটা, এটাতে কি প্রসেস 2 কোনোভাবে অ্যাক্সেস করতে পারবে? না, যদি আমরা প্রসেস 1 সরাই দেই তাহলে কি পারবে? প্রসেস ছড়াই নেই কিছু, এই জায়গায় যেমনে আছে র‍্যামটা দেখতে এরকমই, মেইন মেমোরিটা দেখতে এমন অবস্থায় আছে। আমার প্রশ্ন হচ্ছে, আমার যে অবজারভেশনটা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাচ্ছি যে দেখেন এইখানে একটা লাস্ট একটা লাইন লেখা যে বাই ইমপ্লিমেন্টেশন প্রসেস ক্যান অনলি অ্যাক্সেস ইটস ওন মেমোরি। তার মানে একটা প্রসেস তার নিজের মেমোরি স্পেস ছাড়া অন্য কিছু অ্যাক্সেস করার ক্যাপাসিটি তার ভিতরে নাই।
সো এখন এখানে যেটা হচ্ছে যে আমরা মেমোরিকে একটা প্রোটেকশন দিতে চাই, যে একটা প্রসেস জন্য অন্য আরেকটা প্রসেসের স্পেসে ইন্টারভিন না করতে পারে। ধরেন এই প্রসেস P2 র স্পেসে আমি চাই না যে P1 ইন্টারভিন করুক, বা P1 প্রসেসের স্পেসে P2 এসে ইন্টারভিন করুক, দ্যাট আই ডোন্ট ওয়ান্ট। সো দিস ইজ মাই মেইন মোটিভেশন। সো আমি কি করতে চাচ্ছি, আমি করতে চাচ্ছি মেইন মেমোরিকে প্রোটেক্ট। সো এই প্রোটেক্ট করার জন্য যেটা করা হয় মেইন মেমোরিতে, এই প্রোটেক্ট করার জন্য বেসিক্যালি যেটা করা হয় মেইন মেমোরি ইয়েতে না, আপনার পেজ টেবিলের মধ্যে আমার যে পেজ টেবিলটা আছে সেই পেজ টেবিলটার মধ্যে ভ্যালিড ইনভ্যালিড বিটের একটা কনসেপ্ট ইউজ করা হয়। ঠিক আছে, পেজ টেবিলের মধ্যে ভ্যালিড ইনভ্যালিড বিটের একটা কনসেপ্টকে ইউজ করা হয় জাস্ট টু প্রোটেক্ট দ্য মেমোরি স্পেস, যে কোন প্রসেসের মানে কোন মেমোরি তাকে যেন ওর বাইরে অন্য কিছুতে অ্যাক্সেস না দেওয়া হয়। সো আমি একটু পড়ি, আমি যা যা বলছি এই জিনিসগুলো একটু পড়ি। সো এই যে দেখেন, মেমোরি প্রোটেকশন ইমপ্লিমেন্টেড বাই অ্যাসোসিয়েটিং প্রোটেকশন বিট, যেটা আমি একটু আগে দেখালাম, উইথ ইচ ফ্রেম টু ইন্ডিকেট ইফ রিড অনলি অর রিড রাইট অ্যাক্সেস ইজ অ্যালাউড, ক্যান অলসো অ্যাড মোর বিটস টু ইন্ডিকেট পেজ এক্সিকিউট অনলি এন্ড সো অন। তো মানে আরো অনেক ধরনের বিটি অ্যাড ইউজ করা যায়, যে এটাতে আসলে মানে আমি এক্সিকিউট করতে পারবো কিনা। আমরা ওই যে RWX যে জিনিসটা ফাইল সিস্টেমের ল্যাবে দেখে আসছি, বেসিক্যালি ওই জিনিসটার কথাই বলছে, যে রিড রাইট এক্সিকিউট, এই তিনটা জিনিস, রিড রাইট এক্সিকিউট। সো আরো কিছু বিট ইউজ করা যায়। তো আমরা বেসিক্যালি ভ্যালিড ইনভ্যালিড বিটটা নিয়ে দেখবো, যে ভ্যালিড ইনভ্যালিড বিট অ্যাটাচ টু এন্ট্রি ইন দ্য পেজ টেবিল। সো পেজ টেবিলের ভিতর আরেকটা ইনফরমেশন থাকে যেটা আমরা এতক্ষণ দেখি নাই, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ভ্যালিড ইনভ্যালিড বিটের ইনফরমেশন। ভ্যালিড ইন্ডিকেটস দ্যাট দ্য অ্যাসোসিয়েটেড পেজ is in the process logical address space and thus is legal page. Invalid indicates that the page is not in the process legal address space, so এটা আমি অ্যাক্সেস করতে পারবো না। or use page table length register. so কিভাবে কি হচ্ছে এটার জন্য, any violation result in a trap to kernel, এটাতে আমি একটু পরে আসতেছি এই পয়েন্টটাতে। সো এই ছবিটার দিকে একটু তাকান, একটা প্রসেসকে কি করছে, 6টা পেজে ভাগ করছে। ভাগ করার পরে কি করছে, আগের মতোই সেই চিরচেনা, আমার এখানে প্রত্যেকটা পেজ নাম্বার আছে, এগুলো একটা বাইরের সেটে পেজ নাম্বার, আর এখানে অলরেডি ফ্রেম নাম্বারটা দেওয়া আছে। সাথে আরেকটা এক্সট্রা ইনফরমেশন অ্যাড হয়েছে, সেটা হচ্ছে ভ্যালিড ইনভ্যালিড বিট। ভি মানে হচ্ছে ভ্যালিড, আই মানে হচ্ছে ইনভ্যালিড। ঠিক আছে, যদি কারো ডাউট থাকে এটা বলে দিলাম। অনেক জায়গায় 1 কে ভ্যালিড বিট বলে, 0 কে ইনভ্যালিড বলে। সো বোথ আর ওকে, বোথ আর ফাইন। সো আমি এখন যখন পেজ টেবিলে তাকাবো, পেজ টেবিলে তাকানোর পর আমি যেটা করব, আমি দেখব যে আমি যে বলতেছি যে এই 0 নাম্বার পেজটার জন্য এই 2 নাম্বার ফ্রেম, এটা কি ভ্যালিড কিনা, অ্যাক্সেসেবল কিনা। সো আমি দেখলাম ভ্যালিড, আমি এটাকে অ্যাক্সেস করে ফেললাম। এরপর 3 কে ভ্যালিড পাইছে, অ্যাক্সেস করছি। 4 কে ভ্যালিড পাইছে, অ্যাক্সেস করছি। এই 7 কে ভ্যালিড পাইছে, অ্যাক্সেস করছি। 8 কে ভ্যালিড পাইছে, অ্যাক্সেস করছি। 9 কে ভ্যালিড পাইছে, অ্যাক্সেস করছি। এরপরে 6 আর 7 এ যায় কি দেখছি, আই দেখছি। তার মানে আপনি খেয়াল করেন একটা মজার জিনিস এখানে, যদি খেয়াল করেন যে 6 আর 7 নাম্বার পেজের জন্য আসলে কোনো ফ্রেম নাই। 6 আর 7 নাম্বার পেজের জন্য আমার কোনো ফ্রেম অ্যালোকেট নাই। খেয়াল করছেন এখানে কিন্তু ফ্রেম, বেসিক্যালি ফ্রেমকে 0 করে রাখা হয়েছে। সো তার মানে এটা বুঝাইতেছে যে এই জায়গাটাতে আসলে আই দেখে আমি বুঝতেছি যে এই জায়গাটাতে আসলে কিছু মানে আমার অ্যাক্সেস করার কোনো ক্যাপাসিটি নেই। ঠিক আছে, জিনিসটা কি বুঝাইতে পারছি? হ্যালো, জি স্যার। বেসিক্যালি আমার এই জায়গাটাতে অ্যাক্সেস করার কোনো মানে আমার এই পেজ টেবিল দেখে আমি বুঝতেছি যে ইনভ্যালিড বিট যেখানে সেট করা আছে, যেখানে ইনভ্যালিড বিট সেট করা আছে, ওই পার্টিকুলার ইনফরমেশন আমি মেইন মেমোরিতে কোনোভাবে লুক আপ করতে পারতেছি না। এটা কেন হইতে পারে? এটা হওয়ার একটা কারণ হইতেছে, ধরেন এই পার্টিকুলার দুইটা পেজ হয়তো কোনো কারণে র্যাম থেকে বের হয়ে গেছে। ঠিক আছে, তো র্যাম থেকে যখন বের হয়ে গেছে তখন র্যামের এই জায়গাগুলো কি হয়েছে, ফাঁকা হয়ে গেছে, বা অন্য কোনো একটা অন্য আরেকটা প্রসেসের পেজ এসে এই জায়গাটা অকুপাই করছে। সো যখন বের হয়ে গেছে এই পার্টিকুলার এই দুইটা পেজ যখন র্যাম থেকে বের হয়ে গেছে, তখন ওই বিটগুলাকে, যেহেতু পেজ টেবিল তো সাথে সাথে আর আপডেট হয়নি, সো পেজ টেবিল কি করছে, বেসিক্যালি ওই পার্টিকুলার জায়গাগুলোকে ইনভ্যালিড বিট সেট করে দিছে। যে এখন যদি সিপিইউ এসে কখনো ট্রাইও করে, সিপিইউ যদি এসে কখনো এই পার্টিকুলার পেজ, এই পার্টিকুলার 6 আর 7 নাম্বার পেজটাকে বের করার ট্রাই করে, সে যখন দেখবে বিটটা ইনভ্যালিড, আইটা যখন দেখবে তখন বুঝবে যে না, আমি আর এটার জন্য র্যামে লুক আপ করবো না। সো ওই জায়গাটা যে আই লুক আপ করবো না, এই যে এনি ভায়োলেশন রেজাল্ট ইন এ ট্র্যাপ টু কার্নেল। সো বেসিক্যালি ওইটা যদি লুক আপ করতেও চায়, কার্নেল ওটাকে ট্র্যাপ করে ফেলে। সিপিইউ যদি কোনো কারণে লুক আপ করার ট্রাইও করে, সেকেন্ডারি মানে কোনো সামহাউ ওটাকে তখন ট্র্যাপ করে ফেলে।
সো এই গেল আমাদের এই ইনফরমেশন। এখন আমরা যে স্লাইডটা দেখবো সেটা হচ্ছে শেয়ার্ড পেজ। আচ্ছা, আমাদের কতটুকু ডিসকাশন? ওকে, সো শেয়ার্ড পেজ কি জিনিস, কারো কোনো আইডিয়া বা কেউ কিছু ট্রাই করতে চান? আচ্ছা, লেট মি সে যে শেয়ার্ড পেজ জিনিসটা কি। সো যদি একটু এখানে একটু পড়ি যে এখানে আসলে কি বলতেছে, হোয়াট ইজ দ্য শেয়ার্ড পেজ এন্ড হোয়াট ইজ হোয়াট, এই ইনফরমেশনটা যদি একটু বোঝার চেষ্টা করি। One copy of read-only code shared among processes, editors, compilers, Windows system. Similar to multiple threads sharing the same process space, also useful for inter-process communication if sharing of read-write pages is allowed. So আপনাদের কারো কোনো কিছু মনে আছে যে একটা শেয়ার্ড কোড মাল্টিপল প্রসেসের মধ্যে ইউজ হয়, এরকম কিছু আমরা পড়ালেখা করছি? একটা পার্টিকুলার কোড ব্লক, যে কোড সেকশন, আমরা মাল্টিপল প্রসেসকে বা মাল্টিপল থ্রেডের মধ্যে কি করছি, আমরা শেয়ার করছি, এরকম কিছু কি মনে পড়ে? প্রসেস বা থ্রেডের ভিতরে একটা পার্টিকুলার কোড বেস মনে পড়ে? ধরেন মাল্টিপল প্রসেস একটা কোডকে শেয়ার করতেছে বা মাল্টিপল থ্রেড একটা পার্টিকুলার কোড সেকশনকে শেয়ার করতেছে, এরকম ঘটনা কোথায় ঘটছে? প্রসেস সিনক্রোনাইজেশনের চ্যাপ্টারটার কথা মনে আছে? মিডের আগে পড়ছিলাম। জি স্যার। ওই জায়গাটার ভিতরে একটা ক্রিটিক্যাল সেকশন থাকতো না? ওইটাকে কি মাল্টিপল থ্রেড এসে এক্সিকিউট করতো না? যে সেম কোড ব্লক সবাই মিলে এক্সিকিউট করার ট্রাই করে, মনে পড়ে? জি স্যার। মিউটেক্সের প্রপোর্শন। জি স্যার। সো দিস ইজ আওয়ার শেয়ার্ড কোড। সো এটা কি হইতে পারে? এটা মাল্টিপল প্রসেসের ভিতরেও শেয়ার্ড কোড হিসেবে আমার প্রয়োজন হতে পারে, যে একটা কোড ব্লক আমার মাল্টিপল প্রসেসের ভিতরেই কমনলি এক্সিস্ট করে। সো এটা হইতেছে শেয়ার্ড কোডের কনসেপ্টটা। আর প্রাইভেট কোডটা কি? প্রাইভেট কোডটা হইতেছে ধরেন এই প্রত্যেকটা প্রসেসের ইউনিক কিছু কোড আছে, এই প্রত্যেকটা প্রসেসেরই ইউনিক কিছু কোড ইনফরমেশন আছে, এটাকে আমরা বলতেছি প্রাইভেট কোড। ইউনিক যে পার্টটা থাকবে, একটা প্রসেসের মধ্যে দুই ধরনের কোড থাকতে পারে। একটা হচ্ছে শেয়ার্ড কোড, যেটা মানে হইতেছে যত আরো অনেকগুলা প্রসেস যদি ওই সিস্টেমে থাকে তাদের সবার কাছে ওই কোডের একটা করে কপি আছে। আর প্রাইভেট কোডটা কি? যে একটা পার্টিকুলার প্রসেসের কাছেই ওই ইউনিক কোডটা আছে। সো ধরেন P1 এর কাছে একটা ইউনিক কোড ব্লক আছে, P2 এর কাছে একটা ইউনিক কোড ব্লক আছে, P3, P4 সবার কাছে কি আছে? একটা করে ইউনিক কোড ব্লক এক্সিস্ট করে, ঠিক আছে? একটা করে ইউনিক কোড ব্লক এক্সিস্ট করে। সো ইউনিক শেয়ার্ড কোড বা প্রাইভেট কোডের কনসেপ্টটা কি বুঝা গেছে আগে? আমাকে আগে এটা বলেন, শেয়ার্ড কোড কি বা প্রাইভেট কোড কি? কারো কোনো ডাউট থাকলে আমাকে বলেন যে স্যার আমি এটা বুঝিনি। হ্যাঁ বলেন। ক্লিয়ার স্যার, ক্লিয়ার। আচ্ছা, তো এটা যদি ক্লিয়ার হয়, এখন আমাকে বলেন, এখন আমি আপনাদের সামনে একটা প্রবলেমকে প্রেজেন্ট করব। প্রবলেমটা কি? সেটা হচ্ছে ধরেন আমি বললাম, একটা সিনারিও দিয়ে বলি, যে ধরেন আমি প্রসেস 1, প্রসেস 2, প্রসেস 3, প্রসেস 4 এই সবার কাছেই একটা পার্টিকুলার শেয়ার্ড কোড আছে। হ্যাঁ, এইখানে একটা শেয়ার্ড কোড এই সবার কাছেই আছে। ফাইন, বুঝলাম। এখন এই চারটা প্রসেসকে যদি আমি র্যামে প্লেস করতে চাই, আমাকে সবার প্রথমে কি করতে হবে বলেন তো? এই চারটা প্রসেসকে যদি আমি র্যামে প্লট করতে চাই বা র্যামে বসাতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? প্রথমে পেজিং করতে হবে না প্রত্যেকটা প্রসেসকে? ইয়েস অর নো? পেজিং অল দা প্রসেস। এই প্রসেসগুলোকে পেজিং করার পরে ধরেন প্রত্যেকটা প্রসেসেরই পেজ নাম্বার 0, প্রত্যেকটা প্রসেসেরই পেজ নাম্বার 0তে প্রসেস 1, প্রসেস 2, প্রসেস 3, প্রসেস 4 এই প্রত্যেকটা প্রসেসেরই পেজ নাম্বার 0 কি করে ক্যারি করতেছে? পেজ 0 ক্যারি করতেছে আমার ওই শেয়ার্ড কোডটা ক্যারি করতেছে। খেয়াল করেন সিচুয়েশনটা কি দাঁড়ায়, শেয়ার্ড কোডটা ক্যারি করতেছে। এখন আমার যদি এরকম সিচুয়েশন হয় যে ধরেন মেমোরির এই পোরশনে আমার প্রসেস 1 এর পেজ 0 আছে, প্রসেস 2 এর পেজ 0 আছে, প্রসেস 3 এর পেজ 0 আছে, আর প্রসেস 4 এর পেজ 0 আছে, এবং বাকি পেজগুলোও আছে। বাকি পেজগুলোও যে নাই তা না, প্রত্যেকটা প্রসেসের যে আরো 3টা করে আরো কয়েকটা পেজ আছে, ওই পেজগুলোও আছে, কোনো সমস্যা নাই। মানে একটা প্রসেসের তো একটা পেজ হবে না, অনেকগুলো পেজই হবে। ধরেন প্রসেস 1 এর ধরেন এখানে আরেকটা পেজ 1 আছে, প্রসেস 2 এর হইতেছে পেজ 1 আছে এখানে, দেন প্রসেস 3 এর হইতেছে পেজ 1 আছে এখানে, দেন প্রসেস 4 এর কি আছে? পেজ 1 আছে এখানে। আমাকে একটু দেখে বলেন তো, যেহেতু এই পেজ 0 কোডটা শেয়ার বিটুইন অল দা প্রসেস, তার মানে কি এখানে একই ইনফরমেশন ডুপ্লিকেট হইছে না? জি স্যার। রিডান্ডেন্সি তৈরি হইছে না? শেয়ার যদি কোডটা যদি শেয়ারডই হয় বাবা, তাহলে আমি কেন
বারবার বারবার করে র্যামের ভিতর রেখে জিনিসটাকে ওভারহেড তৈরি করব? এটা কি কোনো দরকার আছে? না। এটা কোনো দরকার নাই। সো আমরা যেটা করব, আমরা একটু স্মার্টেস্ট ওয়েতে জিনিসটা করব, সেটা হচ্ছে যে আপনারা যদি এই ছবিটার দিকে এবার তাকান তাহলে দেখবেন এখানে একটা প্রসেস 1 আছে, প্রসেস 2 আছে, প্রসেস 3 আছে। লিবসি যেটা বোঝাচ্ছে এই পার্টিকুলার জিনিসটা হচ্ছে আমার শেয়ার্ড কোডের শেয়ার্ড কোড, ঠিক আছে? এটা হচ্ছে আমার একটা শেয়ার্ড কোড যেটা প্রসেস 1 এও আছে, লিবসি দেখেন প্রসেস 3 তেও আছে, এটাও আমার একটা শেয়ার্ড কোড। দেন হচ্ছে এখানেও আমার কি আছে, আরেকটা শেয়ার্ড কোড আছে। সো আমরা র্যামে বারবার জিনিসটাকে না রেখে আমরা কি করছি, র্যামে একবারই রাখছি, মেইন মেমোরিতে প্রত্যেকটা শেয়ার্ড কোডকে একবার রাখছি। রাখার পরে যেটা করছি, এই প্রত্যেকটা ইনফরমেশন আমার দেখেন পেজ টেবিলে ফিক্সড করে দিছি যে তুমি পার্টিকুলারলি 346 1 আমার মেইন মেমোরির যে ফ্রেমগুলো আছে দেখেন 346 1 এই জায়গাগুলোতেই যাবা জাস্ট তোমার এই কমন কোডটাকে খুঁজে পাইতে। খেয়াল করেন সেম গোস ফর দিস প্রসেস অ্যাজ ওয়েল। ও কি করে রাখছে, ওর পেজ টেবিলে মার্ক করে রাখছে 3461, এই জায়গাগুলোতে গেলেই তুমি তোমার ডিজায়ার্ড যে শেয়ার কোড আছে সেটাকে খুঁজে পাবা। সেম গোস ফর প্রসেস 2, ও কি করছে 3461 এই পার্টিকুলার জায়গাটা ফিক্স করে রাখছে। বাই দা ওয়ে এগুলো কিন্তু ফ্রেম নাম্বার, হ্যাঁ এগুলো কিন্তু ফ্রেম নং, 3461 ফ্রেম নং। আর এই যে এগুলো হইতেছে আমার লেটসে ধরেন আমার পেজ 0, পেজ 1, পেজ 2। সো প্রত্যেকটারই পেজ 0, পেজ 1, পেজ 2, পেজ 3, পেজ 0, পেজ 1, পেজ 2, পেজ 3 কোথায় ম্যাপ করা আছে 3461, কারণ এগুলো শেয়ার্ড কোড। সো বেসিক্যালি এটা ফিক্সড করে রাখা হয়েছে যে আমার এই ফ্রেমগুলোতে গেলেই আমি হইতেছে আমার মাল্টিপল প্রসেসের মধ্যে যে শেয়ার্ড কোডগুলো আছে সেগুলোকে খুঁজে পাবো। সো বুঝা গেছে যে শেয়ার্ড পেজের হেল্প নিয়ে আমরা আসলে কিভাবে আমাদের স্পেস অপটিমাইজেশনটুকু করলাম। জিনিসটা কি ক্লিয়ার? ইয়েস স্যার। কারো কোনো কনফিউশন থাকলে বলেন যে স্যার আমি এটা বুঝতেছি না, আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। সো আমি যদি একটু সহজভাবে একটা ডায়াগ্রাম এঁকে বুঝাই, কারো যদি এটাতে কনফিউশন হয়। সো ধরেন এইখানে একটা প্রসেস আছে, এই প্রসেসের 4টা পেজ আছে, এখানে আরেকটা প্রসেস আছে, এই প্রসেসের 2টা পেজ আছে, ঠিক আছে? এই P2 প্রসেসের 2টা ইনফরমেশন আর এই P1 প্রসেসের 2টা পেজ, মানে এই P2 প্রসেসের 2টা পেজ আর P1 প্রসেসের 2টা পেজ কমন, ঠিক আছে? P1 প্রসেসের 2টা পেজ আর P2 প্রসেসের 2টা পেজ কমন, বা এরা কি ডুপ্লিকেট, মানে এরা হচ্ছে শেয়ার্ড কোড। এখন এই শেয়ার্ড কোডটাকে আমি যেটা করব, আমি আমার মেইন মেমোরিতে একবারই রাখবো। এই মেইন মেমোরি, এই যে আমার মেইন মেমোরিতে একবারই আমি কি করব, একবার করেই রাখবো। সো এইটাকে ধরেন এইখানে এইটাকে ধরেন এই যে এই জায়গাটার ভিতরে গেলেই ধরেন আমার এই যে পেজ যে 0, সরি পেজ ধরেন এটা 2 বললাম, এটা পেজ 0 বললাম। সো এখানে গেলেই বেসিক্যালি এই ইনফরমেশনটা খুঁজে পাবে। সিমিলারলি এখানে যে পেজটা আছে ওইটাকে আমি এই জায়গাটাতে গেলে খুঁজে পাবো, এবং ওইটাকে ফর প্রসেস 2 এর জন্য এই জায়গাতে গেলেই খুঁজে পাবো। মানে আমি এটা এখানে পেজ টেবিলে ফিক্সড করে দিছি যে কমন যেহেতু কোড একবারই রাখবো, এবং একবার রাখার পরে আপডেট করে দিব টেবিলে, টেবিলটা লুক আপ করে জাস্ট আমি আমার শেয়ার্ড কোডটা খুঁজে পাবো মেইন মেমোরি থেকে। এতে করে কি হইলো, আমি যেটা 4বার রাখতাম, এখানে একবার, এখানে একবার, এখানে একবার, এখানে একবার, সেটা মাত্র 2বার রাখাতেই বা অপটিমাইজেশনটা আমি অ্যাচিভ করতে পারলাম, ঠিক আছে? সো এটুকু পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, ইয়েস স্যার। সো স্ট্রাকচার অফ পেজ টেবিল। সো এইখানে এই স্লাইডটা এই 2টা স্লাইড আসলে, এই 2-3টা স্লাইড আসলে বিট অফ থিওরিটিক্যাল। সো আমি যদি একটু বলি যে কি হচ্ছে, মেমোরি স্ট্রাকচার ফর পেজিং ক্যান গেট হিউজ ইউজিং স্ট্রেট ফরওয়ার্ড মেথড। সো আমরা যেই ধরনের পেজিং এর স্টাইল দেখে আসছি, এটা আসলে একটা ছোট সাইজের পেজ টেবিল বা ছোট একটা মেমোরি সাইজের জন্য হলে আসলে ঠিক আছে, কিন্তু কনসিডার করেন একটা 32 বিট লজিক্যাল অ্যাড্রেস স্পেস। 32 বিট লজিক্যাল অ্যাড্রেস স্পেস বলতে আমরা কি বুঝি? 2 টু দি পাওয়ার 32 না? ইয়েস অর নো? হ্যালো? ইয়েস। তো এটা কিন্তু ইয়েস মানে বিশাল বড় একটা নাম্বার, ঠিক আছে? এটা কিন্তু একটা বিশাল বড় নাম্বার। এটা যদি ক্যালকুলেটরে করেন 4.29 ইনটু 10 টু দি পাওয়ার 9 এরকম কিছু একটা ভ্যালু আসবে। আচ্ছা, কালো লিখতে লিখতে, ঠিক আছে? ইনটু 10 টু দি পাওয়ার 9 এরকম কিছু একটা আসবে। সো ইটস এ হিউজ নাম্বার। মানে আপনি লিটারেলি এতগুলা অ্যাড্রেস, লজিক্যাল অ্যাড্রেস স্পেস আপনি 32 বিট একটা সিস্টেমে জেনারেট করতে পারেন। দ্যাটস এ হিউজ নাম্বার, এন্ড এটা মডার্ন কম্পিউটারে খুব কমন। এবং পেজ সাইজ কত? একটা পেজ সাইজ যদি 4 কিলোবাইট হয় তাহলে 2 টু দি পাওয়ার 12
সো সামথিং লাইক দিস। সো দেখেন যে আমি যদি 2 টু দি পাওয়ার 32 নাম্বার অফ লজিক্যাল অ্যাড্রেস যে ভ্যালুটা ডিভাইডেড বাই পেজ সাইজটা 2 টু দি পাওয়ার 12 ইকুইভ্যালেন্ট টু 4 কিলোবাইট, ঠিক আছে, 4 কিলোবাইট ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 12, ঠিক আছে। আরে 1 সেকেন্ড, 2 টু দি পাওয়ার 12। সো এখন এটাও কিন্তু একটা হিউজ নাম্বার স্টিল। দেখেন যে পেজ টেবিল উড হ্যাভ 1 মিলিয়ন এন্ট্রি, মানে একটা পেজ টেবিলে 1 মিলিয়ন এন্ট্রি, মানে বুঝতেছেন এটা কত বড় একটা সাইজ। সো এরপরও যদি এরকম করা হয় যে ইফ ইচ এন্ট্রি ইজ 4 বাইট, 4 মেগাবাইট অফ ফিজিক্যাল অ্যাড্রেস স্পেস অর মেমোরি ফর পেজ টেবিল অ্যালোন লাগবে। সো ইচ এন্ট্রি যদি ধরে নেওয়া হয়েছে যে প্রত্যেকটা একটা, আমার তো প্রথমত আমি এখানে বুঝতেছি যে 2 টু দি পাওয়ার 32 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 12 লজিক্যাল অ্যাড্রেসের সংখ্যাকে যদি আমি আমার পেজ সাইজ দিয়ে ভাগ করি, তাহলে আমি আমার কি খুঁজে পাচ্ছি, আমি আমার পেজ টেবিলের 1 মিলিয়ন যে এন্ট্রি আছে সেটা সম্পর্কে আইডিয়া পাচ্ছি, ঠিক আছে। এটা আপনারা ক্যালকুলেট করে দেখতে পারেন, 2 টু দি পাওয়ার 32 বাই 2 টু দি পাওয়ার 12, মোর দেন 1 মিলিয়নের আশপাশে একটা সংখ্যা পেজ টেবিলে এন্ট্রি আসে। সো এটাকে যদি আমি আমার এই পেজ টেবিলটা যদি আমার মেইন মেমোরিতে করতে চাই, মানে স্পেস অ্যাকোমোডেট করতে চাই, এবং আমি যদি ধরে নেই যে প্রত্যেকটা এন্ট্রি, এটা ধরে নিছে এই ভ্যালুটা অ্যাজিউম করছে 4 বাইট, যে প্রত্যেকটা এন্ট্রি যদি 4 বাইট হয়, তাহলে আমার 4 MB অফ ফিজিক্যাল অ্যাড্রেস স্পেস বা ইয়েতে শুধুমাত্র একটা পেজ টেবিলের জন্য 4 মেগাবাইট স্পেস লাগবে। দিস ইজ এ হিউজ স্পেস। আমি কিন্তু এত স্পেস দিতে পারবো না, কারণ আমার পিসিতে তো মেলা প্রসেস থাকে, একটা দুইটা প্রসেস না। সো দ্যাট অ্যামাউন্ট অফ মেমোরি ইউজ টু কস্ট এ লট, অনেক স্পেস নষ্ট হচ্ছে। ডোন্ট ওয়ান্ট টু অ্যালোকেট দ্যাট কন্টিনিউয়াস ইন মেইন মেমোরি, এবং আমি কিন্তু চাইও না যে কন্টিনিউয়াসলি 4 মেগাবাইট জায়গা মেমোরিতে কন্টিনিউয়াসলি দেওয়া, কিন্তু ইটস এ হিউজ থিং। সো আমি সেটা চাই না যে হোক। সো সেটার জন্য যেটা করা হয়েছে, হায়ারার্কিক্যাল পেজিং স্ট্রাকচারের একটা কনসেপ্ট আমরা এখানে দেখতেছি। সো যেটা করা হয়েছে, ব্রেক আপ দ্য লজিক্যাল অ্যাড্রেস স্পেস ইনটু মাল্টিপল পেজ টেবিল। সো যেটা করা হয়েছে, আমরা 2 স্টেজে পেজ টেবিলের কনসেপ্টটাকে নিয়ে আসছি, যে 2 লেভেল পেজিং এর কনসেপ্ট। সো প্রথমে আমার একটা পেজ থাকবে, আউটার পেজ টেবিল। এই আউটার পেজ টেবিলটা কি করবে, আমার যে ইনার পেজ টেবিল আছে সেটাকে ম্যাপ করবে, এবং ওই ইনার পেজ টেবিল থেকে আমি কি করতে পারবো, আমি হচ্ছে আমার মেইন মেমোরিতে আমি আমার ডিজায়ার্ড ইনফরমেশনটা খুঁজে পাবো। এই 2 স্টেজ পেজিং করে সুবিধাটা কি হলো, বেসিক্যালি যে সুবিধাটা হয় যে আমার যে স্পেসের যে ওয়েস্টেজটা হইতেছিল, যে এত বিশাল সংখ্যক এন্ট্রি যে হইতেছিল, এই এন্ট্রির কাউন্টটা আমরা যে এখানে দেখছিলাম যে আমার হইতেছে 1 মিলিয়ন এন্ট্রি হইতেছে, বা এই ধরনের জিনিসকে হ্যান্ডেল করার জন্য যে কন্টিনিউয়াস স্পেস দেওয়া লাগতো, এটা আর লাগতেছে না। কারণ কি, আমি প্রথমে আমার আউটার পেজে একটা লুক আপ করবো, আউটার পেজটা, কারণ আমার তো চ্যালেঞ্জ কি কন্টিনিউয়াসলি 4 মেগাবাইট স্পেস দেওয়া। সো এটা যদি আমি কন্টিনিউয়াসলি না দিতে চাই, না দিলাম, আমি আউটার পেজ টেবিলটাকে একটা জায়গায় রাখছি, আর আমার এই সেকেন্ডারি পেজ টেবিলটাকে আরেকটা জায়গায় রাখছি, সেকেন্ডারিতে এখানে রাখছি, আউটারটা আরেকটা জায়গায় রাখছি মেইন মেমোরি, ঠিক আছে, যেহেতু কন্টিনিউয়াসলি স্পেস পাইনি। সো প্রথমে আমি আউটার দিকে একটা লুক আপ করলাম, দেন আমি সেকেন্ডারিতে একটা লুক আপ করলাম, দেন হইতেছে আমি মেইন মেমোরিতে লুক আপ করলাম। সো এভাবে করে ডাবল স্ট্রাকচারে যদি 2 লেভেলে নিয়ে আসা যায়, তাহলে আমাদের কি হয়, স্পেস এফিশিয়েন্টলি মানে ইউজ করা যায়। সো আমরা এখানে একটু দেখি এখানে কি বলতেছে, এই জায়গাটা একটু ইটস এ বিট অফ থিওরিটিক্যাল, এটা বইও সিমিলার জিনিসটা। সো এ লজিক্যাল অ্যাড্রেস স্পেস, যেটা আমরা একটু আগে বলতেছিলাম 32 বিট machine with 1k page size is divided into, so a page number consists of 22 bit আর page offset consists of 10 bits, ঠিক আছে। সো এখানে পেজের অফসেট হচ্ছে, আমরা পেজের যে অফসেটটা দেখছিলাম n এর ভ্যালু আগের ডিসকাশনে, সো এখানে পেজের অফসেট হচ্ছে 10, আর আপনার হচ্ছে আউটার যে পেজ টেবিলটা আছে একটু আগে যেটা দেখলাম, এই আউটার পেজ টেবিলের জন্য পেজ নাম্বারকে খুঁজে পেতে হবে না, আউটার পেজ টেবিলে কিন্তু পেজ নাম্বার থাকে, ঠিক আছে। এখানে কিন্তু আমার আগের মতো কি আছে, পেজ নাম্বার কিন্তু আছে, পেজ 0, পেজ 1, পেজ 2, পেজ 3। এটা দেখে আমি হচ্ছে ইনার পেজ টেবিলে লুকআপটা করি। সো আউটার পেজ টেবিলের পেজ নাম্বার হচ্ছে 12টা বিট দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, এই জন্য এখানে 12, আর ইনার যে পেজ টেবিল ওইটার রিপ্রেজেন্ট করতে 10টা বিট নেওয়া হয়, আর এটার সাথে অফসেট ভ্যালুটা আছে, যেটাতে ইউজ করে আমরা কি করতে পারি, আমরা এক্সাক্ট জিনিসটাকে ম্যাপ করে খুঁজে পাইতে পারি। এই পর্যন্ত বোঝা গেছে। সো টোটাল 22টা বিট হচ্ছে আমার পেজ নাম্বারের জন্য রাখা। 22টার ভিতরে প্রথম 12টা হচ্ছে আউটার পেজ টেবিলের জন্য, প্রথম 12টা হচ্ছে আউটারের পেজের জন্য, আর পরের 10টা হচ্ছে কার জন্য, ইনার পেজ টেবিলের জন্য। দেন ওইটার সাথে অফসেট হচ্ছে আরো 10টা, এই মিলায় হইলো আমার টোটাল পেজের ক্যালকুলেশন, লজিক্যাল অ্যাড্রেসের ক্যালকুলেশন। সো এটা নোন অ্যাজ ফরওয়ার্ড ম্যাপ পেজ টেবিল, যে একটা দেখে আরেকটার কাছে যাচ্ছি।
সো এই পর্যন্ত যদি বুঝে থাকি, দিস ইজ এ জাস্ট এ বেসিক ডিসকাশন। আমরা এটা নেক্সট ক্লাস ইনশাল্লাহ শুরু করব। ভার্চুয়াল মেমোরি কি, কারো কোনো আইডিয়া আছে? হোয়াট ইজ ভার্চুয়াল মেমোরি, ওয়াই ডু উই নিড ইট, এন্ড হোয়াট ইজ দ্য ইউজেস অফ ইট? এনিওয়ান? স্যার মেইন মেমোরি যদি আমার লিমিট ক্রস করে ফেলে তখন তো আমার আরো মেমোরি দরকার লাগতে পারে তখন। সো আমরা যদি একটু ব্যাকগ্রাউন্ডটা পড়ি, দিস ইজ দ্য লাস্ট স্লাইড অফ টুডে, ঠিক আছে? সো ভার্চুয়াল মেমোরিটা কি, এটা আমরা নেক্সট ক্লাস আর কথা বলবো না, জাস্ট আমরা ভার্চুয়াল মেমোরি মানে ডিসকাশনে চলে যাব, কারণ টাইম হয় না সাধারণত। সো ভার্চুয়াল মেমোরি রেফার্স টু সামথিং হুইচ অ্যাপিয়ার্স টু বি প্রেজেন্ট বাট অ্যাকচুয়ালি ইট ইজ নট। সো ভার্চুয়াল মেমোরিটা আসলে কখনো আমার এক্সিস্ট করে না। আমরা যেটা করি, ভার্চুয়াল মেমোরিটাকে আমরা বেসিক্যালি হার্ড ড্রাইভের একটা পোর্শন হিসেবে ইউজ করি। সো ভার্চুয়াল মেমোরি টেকনিক্স অ্যালাউস ইউজার টু ইউজ মোর মেমোরি, মানে আরো বেশি মেমোরি ইউজ করতে অ্যালাউ করে। যেমন স্যামসাং এর ফোনের ভার্চুয়াল মেমোরির একটা কনসেপ্ট আছে, ওরা ক্লাউডে হয়তো কোনো একটা পার্টিকুলার জায়গা থেকে স্পেস অ্যালোকেট করে আপনাকে দেয়। স্যামসাং এর ফোনে দেখেন ভার্চুয়াল মেমোরির একটা কনসেপ্ট থাকে। ভার্চুয়াল মেমোরি ইজ এ কনসেপ্ট দ্যাট উই ইউজ when we have processes that exceed the main memory. So main memory ধরেন 2 জিবি, আমার মেমোরি স্পেস লাগতেছে 4 জিবি প্রসেসের জন্য, তো তখন হইতেছে আমরা ভার্চুয়াল মেমোরির হেল্পটা নিই। ভার্চুয়াল মেমোরিকে সংক্ষেপে আমি ভিএম লিখলাম। ভিএম বলতে আবার অন্য কিছু ভাইবেন না, ভার্চুয়াল মেশিন ভাইবেন না। ভিএম বলতে এখানে ভার্চুয়াল মেমোরিকে বোঝাচ্ছি। So when computer runs out of physical memory, it writes its requirement to the hard disk in swap file as virtual memory. So hard drive এ swap file নামে একটা জিনিসের ভিতরে আমরা তো আমাদের ডিজায়ার্ড প্রসেসের রিকোয়ারমেন্ট গুলো লিখে রাখি। এটাই বেসিক্যালি ভার্চুয়াল মেমোরির কনসেপ্টটা আমাদেরকে বোঝায়। সো ভার্চুয়াল মেমোরি কিভাবে ইউজ হয় এটা কি বোঝা গেছে? হ্যালো? ইয়েস স্যার। আচ্ছা, সো এই হলো আমাদের বেসিক্যালি আজকের ডিসকাশন। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, যে স্যার এটা বুঝি নাই বা দিস এন্ড দ্যাট এন্ড স্টাফ। এনিথিং, এনিওয়ান? স্যার আমাদের 3 তারিখ যে কুইজ হবে সেটা তো শুধু ফাইল সিস্টেমের উপরে, তাই না? হ্যাঁ হ্যাঁ, 3 তারিখে কুইজটা অনলি ফাইল সিস্টেমের উপরে।